আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম 46তম বিসিএস প্রিলি ফুল কোর্স গাণিতিক যুক্তি লেকচার 8। শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? যদি স্ক্রিনটা ভালোভাবে দেখতে পান এবং আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পান তাহলে চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন কাইন্ডলি, ঠিক আছে? সবাই কি শুনতে পাচ্ছেন? কারো কোনো রেসপন্স নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? গুড ইভিনিং। আসসালামু আলাইকুম। কেমন আছেন বলেন? ক্লাস শুরু করার আগে 1 মিনিট কথা বলি। আপনাদের 46 প্রিলি মানে এখনো সার্কুলার হয় নাই, পোস্ট প্রবাবলি, তাই না? আপনাদের প্রিপারেশন কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনাদের আজকে লেকচার 8 ম্যাথের। সো ম্যাথে 7টা লেকচার হয়ে গেছে যতদূর মনে পড়ে। এই 7টা লেকচার থেকে আপনাদের এক্সপেকটেশন কি ছিল? আমি ক্লাসে 2 মিনিট পরে শুরু করবো না অফিসিয়ালি, মানে পড়াশোনা শুরু হবে 6টা 34 বা 35-এর দিকে। তো তারা একটু আপনাদের সাথে কথা বলছি যে এই 7টা ক্লাসে আপনারা যে এখানে আসছেন, এক্সপেকটেশন, আপনাদের এক্সপেকটেশন কি ঠিক আছে? এক্সপেকটেশন অনুযায়ী আপনারা কি মানে যেটা এক্সপেক্ট করে এখানে আসছেন একটু দেখতে বা করতে, সেটা কমপ্লিট হয়েছে কিনা, বা এই এক্সপেকটেশন যদি আপনারা নাম্বার দিতে চান, লেটস সে আউট অফ 10, 10-এ কত দিবেন আপনারা আমাদেরকে? জাস্ট নর্মালি কথা বলার জন্য। ওকে, আমি বলবো না কারণ কে কে কত নাম্বার দিচ্ছেন কিছু বলবো না, আমি শুধু দেখবো আর কি কে কত দিচ্ছেন। আচ্ছা, মাত্র 4-5 জন দিচ্ছেন, বাকিরা কি? বাকিদের আমি সবার তো প্রেজেন্ট যারা আছেন তারা সবাই একটু আপনারা আপনাদের এটা বলেন যে আপনাদের যে এক্সপেকটেশন ছিল আমাদের exactly, আমি শুধু ম্যাথের কথা বলছি, জাস্ট অনলি ম্যাথ কোর্স, যেহেতু আমি ম্যাথটা নেই। এবং তো সো আমি যেহেতু ম্যাথে নেই, ম্যাথের ব্যাপারে আমি আছি, রাফি আছে, আরো যেসব ভাইয়েরা আছে। সো এই ম্যাথে আপনাদের 7টা ক্লাসে এক্সপেকটেশন অনুযায়ী আপনারা পাইছেন কিনা, কি বলে, রেজাল্ট পাইছেন কিনা, যে আপনাদের এক্সপেকটেশন হয়তো ছিল যে আমি এটা ডেভেলপ করবো বা এটা আমার প্র্যাকটিস করতে হবে, ওইটা কতটুকু কি স্যাটিসফ্যাকশন আসলো আপনাদের? এইখানে আমি এটা 10-এ আপনাদের আমাদেরকে একটা নাম্বার দিতে বলছি, জাস্ট শুধু অনলি ফর ম্যাথ, নট উত্তরণের ফুল কোর্স, ঠিক আছে? সো অনলি ম্যাথে আউট অফ 10 কত দিব বা কত দিবেন আপনারা? 1 মিনিট, ঠিক আছে? এরপরে আমি ব্রেকের সময় আমি আবার কিছু কোয়েশ্চেন করব এই বিষয়ে। ওকে, জাস্ট আপনাদের কাছে একটা ফিডব্যাক নেই, আর কিছু না। হ্যাঁ, আর 30 সেকেন্ড সময় মধ্যে বলতে হবে, আমি ক্লাস শুরু করবো। ওকে, ওকে, ঠিক আছে। 30 সেকেন্ড শেষ, এখন 6টা 35 বাজে, আমরা ক্লাস শুরু করি। ব্রেকের সময় এই বিষয়টা নিয়ে দরকার আবার একটু আপনাদের মতামত জানতে চাওয়া, ফিডব্যাক জানতে চাবো যে কেন, কত, কে কত দিয়েছেন বা কেন দিয়েছেন, মানে কে কত দিয়েছেন, কেন দিয়েছেন, সেটা একটু জানতে চাবো। ওকে ভাইয়া, আমরা ক্লাস শুরু করি। আজকের আমাদের লেকচার 8, আমাদের পড়াশোনার টপিক খুব সহজ, রেখা, কোণ, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, উপপাদ্য বলতে আপনারা কি বোঝেন? আগে এটা বলেন, হোয়াট ইজ উপপাদ্য? উপপাদ্য বলতে আপনারা কি বোঝেন, বা প্রিলিতে এটার অ্যাপ্লিকেশন কি? হুম, এটা একটু আপনারা বলবেন চ্যাট বক্সে। কেউ কিছু বোঝেন না উপপাদ্য বলতে?
আচ্ছা, এটা হলো একটা জেনারেল গাইডলাইন যে এই পার্টগুলা আসলে আমরা কোথা থেকে পড়বো। এটা বেসিক্যালি ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথ বই, যেটা আমি সবসময় ক্লাসের শুরুতে বলি যে কোন পার্টটা আমাদের কতটুকু কি আছে, কোত্থেকে পড়তে হয়, কোন পার্টটা আর কি, সেটা একটা জেনারেল গাইডলাইন। বাট রেখা কোণ ত্রিভুজ সংক্রান্ত এই যে বেসিক এগুলা আরো আগে থেকে আপনারা পড়ে আসছেন ক্লাস 6 থেকে, মানে 6 থেকে 10 পর্যন্ত যেগুলো পড়ে আসছেন সেইটাই হলো আপনাদের বেসিক জিনিস। আচ্ছা, আর উপাদ্য বলতে আপনারা জাস্ট একজন ভাইয়া শাহনওয়াজ পল্লবী পল্লব ভাইয়া আপনার আনসার দিয়েছেন। আর হলো গিয়ে ত্রিভুজ সংক্রান্ত ম্যাথে অ্যাপ্লাই ব্যবহার করতে হবে, এটাই প্রি অ্যাপ্লিকেশন। আচ্ছা, উপাদ্য আসল ব্যাপারটা হলো গিয়ে উপাদ্য থিওরেম থেকে। থিওরেম মানে সূত্র, থিওরেম অর্থ সূত্র। তার মানে আপনারা যখন বলেন যে একটা উপাদ্য, সেই উপাদ্যটা আসলে বেসিক্যালি একটা সূত্র। যেমন আপনারা একটা কমন জিনিস সবাই জানেন, এটা আজকে আমরা দেখবো আবার, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, বা ত্রিভুজ 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা একটা উপাদ্য, আপনারা প্রমাণ করছেন, পরীক্ষায় আসছে বা ক্লাস 6-7 পড়ে আসছেন। সো এইটা আসলে বেসিক্যালি একটা সূত্র, যেটা আপনার পরে কিন্তু কাজে লাগে, ত্রিকোণমিতিতে কাজে লাগে বা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। তার বেসিক্যালি উপাদ্য মানে হলো সূত্র, কিন্তু সেটা আমাদের প্রমাণ শেখা শেখার দরকার ছিল, মানে ক্লাস স্কুল লাইফে বা যেগুলো যখন আমরা পড়াশোনা করেছি। ওকে, তাহলে এবার আমরা একটা কথা বলেন, 3টা সংজ্ঞা আছে, রেখা, রেখাংশ, রশ্মি, কোনটা কি জিনিস? এটা এটা কি, রেখা না রেখাংশ না রশ্মি? আমি যে ড্রয়িংটা করছি, হ্যাঁ, একজন বলছেন রেখা, দুইজন বলছেন রেখা। হ্যাঁ, রাকিব ভাই বলছেন রেখাংশ, আর ফজিলা আপু বলছেন রেখাংশ, আর বাকিরা সবাই বলছেন রেখা। আর একজন শাহনাজ পল্লব ভাই, আপনি বলছেন রেখা এবং রেখাংশ দুইটাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ফ্যাক্ট সেটা ফ্যাক্ট হলো কি, এটা হলো রেখাংশ। তো হোয়াট ইজ রেখা? রেখাটা কি? রেখাটা হলো গিয়ে যখন মনে করেন এটা একটা স্ট্রেট লাইন, ওটা একটা স্ট্রেট লাইন, কিন্তু আমার আপনার দুইটার কোনো স্টার্টিং পয়েন্ট নেই, মানে ও কোথা থেকে স্টার্ট হইছে কোথা থেকে শেষ হইছে তার কোনো শেষ নেই। ঠিক আছে, ডানে বামে অসীম, তখন সেটাকে আমরা বলবো রেখা। সেই রেখা থেকে যদি আমরা একটা অংশ কেটে নেই, মনে করেন এই অংশটা কেটে নিয়েছি এ বি, এইটা হলো সেই এ বি যেটাকে বলে রেখাংশ। তার মানে এইটা বেসিক্যালি রেখাংশ, প্রথমে যেটা আঁকছি আর পরে যেটা আঁকছি সেটা হলো রেখা। ওকে, আচ্ছা, রশ্মি কি জিনিস? রশ্মিটা ঠিক একই রকম, কিন্তু রশ্মির সাথে রেখার সাথে একটা ছোট্ট ডিফারেন্স হলো গিয়ে, রশ্মিতে একটা স্টার্টিং পয়েন্ট আছে, মনে করেন এ পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট, কিন্তু বি নাই, অসীম, মানে এই যে সে যাচ্ছে তো যাচ্ছেই, তখন সেটাকে আমরা বলবো রশ্মি। তার মানে আমাদের বেসিক্যালি দেখেন 3টা জিনিস দেখলাম, রেখা, রেখাংশ, রশ্মি। ওকে, তাহলে এখান থেকে মনে থাকবে, রেখা হলো দুই দিকে অসীম, রশ্মি হলো গিয়ে একদিকে অসীম, আর এই রেখাংশটা রশ্মির অংশ হইতে পারে, রেখার অংশ হইতে পারে, মানে যে কোনো একটা অংশ আর কি। ঠিক আছে, তো সেটা এই জন্য এটা নাম হলো রেখাংশ। তা আপনাদের ওই যে 9-10 বা আপনারা যখন জ্যামিতিতে উপাদ্যগুলো পড়েছেন দেখতেন যে যে কোনো রেখাংশ, মানে রেখাংশ কথার উল্লেখ থাকতো, রেখা উল্লেখ থাকতো না, রেখাংশ কথাটা উল্লেখ থাকতো, এই কারণেই যে আসলে আমরা রেখা কখনো পড়ি না, আমরা রেখাংশ পড়ি। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা কি জিনিস বলেন? সবাই জানি সমান্তরাল রেখা কি, ঠিক আছে? সমান্তরাল রেখা হলো গিয়ে যখন দুইটা রেখার মধ্যে আপনার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে, যখন দুইটা রেখার মধ্যে মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে, তখন সেটাকে সরলরেখা, সমান্তরাল সরলরেখা বলবো। এখন আমার একটা প্রশ্ন, এই দূরত্ব বলতে কি বোঝায়? আমি যে দূরত্বটা আঁকলাম, বা আমি যদি এইভাবে দূরত্বটা আঁকি বা এইভাবে দূরত্বটা আঁকি, তাহলে কি সমান হবে? তাহলে এই দেখেন, এই যে একটা দূরত্ব আঁকলাম, এই যে একটা দূরত্ব আঁকলাম, এই দুটো রেখার মধ্যে, তাহলে এটা কি সমান্তরাল হবে? মানে সমান হবে? সমান হবে না। তাহলে দূরত্ব বলতে আসলে কি বোঝায় এখানে? এখানে এই বিষয়টা বুঝতে হবে। দূরত্ব বলতে বোঝায় সবসময় শর্টেস্ট পসিবল ডিসটেন্স, মানে যেটা হয় সবসময় লম্ব দূরত্ব। ঠিক আছে, শর্টেস্ট পসিবল ডিসটেন্স যেটা হয় লম্ব দূরত্ব। ঠিক আছে, তো এইটা হলো আমাদের দূরত্ব। তো দেখেন এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে লম্ব দূরত্ব, আমি যদি এই দুইটা পয়েন্টের মধ্যে যদি এখন একটা লম্ব আঁকি, তাহলে সেখানে একটা লম্ব দূরত্ব আসবে। ওকে,
ক্লিয়ার? তাহলে সমান্তরাল রেখা কি? এখন বল, আমি সমান্তরাল রেখাটা আঁকছি, সেটা আঁকাটাকে ঠিক হয়েছে না ঠিক হয় নাই? হ্যাঁ, অ্যানি আপনি বলছেন ঠিক হয় নাই, বাকিরা বলছেন ঠিক হয়েছে। কেন ভাই? ঠিক হয় নাই তো? কেন? আমি বলছি যে সমান্তরাল রেখা, রেখাংশ তো বলি নাই। বেসিক্যালি সমান্তরাল রেখা তো এটা আমার এইরকম হওয়া উচিত, তাই না? এই যে একটু আগে যেটা বলছি সব ভুলে গেছি, সবাই ভুলে গেছি। ঠিক আছে? তো সমান্তরাল রেখাংশ বলা নেই, রেখা বলা হয়েছে। তো রেখা যেহেতু বলা হয়েছে, আমার আপনাদের কি করতে হবে, এই যে পুরোটা দুই দিকে এই যে অসীম চিহ্নটা সেটা থাকতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এইটুকু। এখন বলেন, প্রথম প্রশ্ন, দুইটি সমান্তরাল রেখা কয়টা বিন্দু ছেদ করে? 36তম বিসিসি আসছিল। দুইটা সমান্তরাল রেখা কয়টা বিন্দু ছেদ করে? সবাই চ্যাট বক্সে আনসার দেন। এই দুইটা সমান্তরাল রেখা কখনোই ছেদ করবে না, কোনোদিনও ছেদ করবে না। এটার সঠিক উত্তর নেই, এটা আনসার হলো ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে সঠিক উত্তর নেই, যার জন্য এটা আনসার ব্ল্যাঙ্ক রাখবেন। কারণ দুইটা সমান্তরাল রেখা কখনোই ছেদ করবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, পরের প্রশ্ন, দুইটা বিন্দুতে কয়টা সরলরেখা আঁকা যাবে? দুইটা বিন্দুতে কয়টা সরলরেখা আঁকা যাবে? অসংখ্য। কি হয় ভাই? দুইটা বিন্দুতে কি হবে, অসংখ্য সরলরেখা আঁকা যায়। মনে করেন এটা একটা রেখা, এটা একটা, এই দুইটা বিন্দু, এইটা দিয়ে তো সরলরেখা হবে এই একটাই। আমার ওই বিন্দু যাচ্ছেই না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমি এইটাই সেই বিন্দু। এরপরে যেটা হবে সেগুলো সব বক্ররেখা, বা এরকম বক্ররেখা, এরকম বক্ররেখা, তাই না? দুইটা বিন্দুতে সবসময় সরলরেখা আঁকা যাবে, অলওয়েজ একটা। ঠিক আছে? এই তো অনেকেই পারছেন, ম্যাক্সিমাম পারছেন, একজন দুইজন ভুল করেছেন, তো কেন ভুল করেছেন সেটাই হলো। ওকে, ঠিক আছে। এরপর আমরা পড়বো কোণ। আমাদের নেক্সট টপিক হলো কোণ। রেখা নিয়ে বেশি কথাবার্তা নেই। কোণের ক্ষেত্রে আমরা শুরু করব প্রথমে হলো সমকোণ। প্রথমে হলো কোণ কাকে বলে সেটা বলেন তো একটু। কোণ কাকে বলে সবাই বলেন, কোণ কি জিনিস? কোণ হলো গিয়ে দুইটি সরল রেখা, মনে করেন পরস্পরকে ছেদ করলো, পরস্পরকে ছেদ করলে তিনটা রেখা না ভাই, দুইটা রেখা, দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে মাঝে যে অংশটা উৎপন্ন হয় সেটা একটা কোণ। তো বেসিক্যালি দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে চারটা কোণ উৎপন্ন হয়। এটা একটা, এটা একটা, আবার যদি বলি আমি এটা একটা, এটা একটা। ওকে, চারটা কোণ উৎপন্ন হয়। ওকে, তাহলে সমকোণ কাকে বলে? আচ্ছা, কোণের এই পরিমাপ যেটা আসতেছে, এই যে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, এইগুলা সব হলো গিয়ে কোণের এই যে মাঝের যে অংশটা সেটা ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য, এবং এগুলা প্রত্যেকটা 0 থেকে এই কোণের মানটা 360 ডিগ্রি এর মধ্যে হইতে হবে। 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হতে হবে, তাহলে আমাদের এই কোণের সংজ্ঞাগুলো আসবে। ওকে, প্রথমে সিম্পল কথা, সমকোণ। সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। মানে সিম্পল, যে কোণের মানটা 90 ডিগ্রি তাকে বলে সমকোণ। হুম, আচ্ছা, এগুলো সব আমরা পারি, আমরা যার জন্য আমি একটু দ্রুত চলে যাচ্ছি। যখন আমার কোণের মানটা 90 ডিগ্রি থেকে ছোট হবে, মানে থিটার মানটা 90 ডিগ্রি ছোট এটা, তখন সেটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। যখন আমার থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড় হবে, তখন হবে, সরি, থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড় হবে, তখন আমরা সেটা বলবো স্থূলকোণ। ক্লিয়ার? তার মানে আমরা দেখলাম, প্রথমে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হলো গিয়ে সমকোণ। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরলাম, 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তো এরপরে 90 ডিগ্রি থেকে ছোট হলে থিটা সূক্ষ্মকোণ বলবো, 90 থেকে বড় হলে সেটাকে বলবো স্থূলকোণ। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন, যদি 180 ডিগ্রি থেকে বড় হয়, থিটার মানটা যদি 180 ডিগ্রি থেকে বড় হয়? গুড,
অনেকেই এটা জানেন, থিটা থিটা মানে 180 ডিগ্রি বড় হলে কি হবে, তখন সেটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। আচ্ছা আমরা দেখি একটু থিটার মানটা কি আসছে। তার মানে আমরা এই যে স্থূল কোণের যে সংজ্ঞাটা পড়লাম, স্থূল কোণের সংজ্ঞাটা পড়লাম, সেই সংজ্ঞাটা হলো গিয়ে একটু চেঞ্জ হবে। 90 ডিগ্রি থেকে বড় বলতেছি, কিন্তু সেটা 180 ডিগ্রি ছোট। তার মানে আমি যদি এটাকে এখন মডিফাই করে লিখি এইভাবে, যে যে কোণের মানটা 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, সেইটাকে বলে স্থূল কোণ। ওকে, মডিফাইড সংজ্ঞাটা পেলেন সবাই, যে স্থূল কোণের অ্যাকচুয়াল সংজ্ঞাটা এটা, 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে। ওকে, তার মানে শুধু 90 ডিগ্রি থেকে যদি বড় বলেন তাহলে এটা আসলে আংশিক সত্য, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখি আমরা 90 ডিগ্রি পড়লাম, 90 ডিগ্রি থেকে বড় কোণ পড়লাম, ছোট কোণ পড়লাম। এখন 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি কোণ। সরল কোণ হলো 180 ডিগ্রি, অর্থাৎ সিম্পল থিটার মান 180 ডিগ্রি হলে সেটাকে আমরা বলবো সরল কোণ। আচ্ছা, এইবার আসবো সেই প্রবৃদ্ধ কোণের বেলায়। প্রবৃদ্ধ কোণটা কি? ফিগারে দেওয়া আছে, তো আমি আর আঁকলাম না। যে এই যে কোণটা দেখেন, আমি যদি সরলরেখাটা আঁকি, এইটা হলো 180 ডিগ্রি, তার থেকে বড় হয়ে গেছে 240 ডিগ্রি হয়েছে, এখানে একটা ডাটা দেয়া আছে 240 ডিগ্রি। মানে 180 ডিগ্রি থেকে যখন বড় কোণ হলো, অর্থাৎ এইরকম, তখন সেটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। এবং আমি বলছি যে আমাদের এই যে জ্যামিতিক এই কোণগুলো সব হলো ম্যাক্সিমাম ভ্যালু হলো 360 ডিগ্রি পর্যন্ত। তার মানে আমার প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা, মানে প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা আসবে 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। কারণ 360 ডিগ্রি হলে কি হবে বলেন, প্রশ্ন, কোণ যদি 360 ডিগ্রি হয় তাহলে সেটা কি হবে? 360 ডিগ্রি দেখেন ঘুরি, না আমরা কোন কোণ ঘুরতেছি, 360 ডিগ্রি ঘুরে এখানে চলে আসলাম, কি হলো? এটা একটা বৃত্ত হয়ে গেল। বৃত্তের টোটাল সার্কেলটা হলো, তার মানে 360 ডিগ্রি হলে অ্যাকচুয়ালি বৃত্ত হয়। বাট আমরা যদি ত্রিকোণমিতির ভাষায় পড়ি, এটা জিরো হইতে পারে। 360 ডিগ্রি হলে ত্রিকোণমিতিতে এইটা জিরো হতে পারে, এটা জ্যামিতিক কোণ, যার জন্য জ্যামিতিতে বৃত্ত হয়। বাট ত্রিকোণমিতির ভাষায় গেলে 360 ডিগ্রি সমান অনেক সময় আমরা 0 ডিগ্রি বলতে হয়, সেটা আপনাদের ত্রিকোণমিতি পড়ানোর সময় দেখানো হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর হলো বিপরীত কোণ। ওই যে আমরা এই কোণের শুরুতে বলেছিলাম যে যখন দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করে, তখন যে মাঝখানে যে অংশটুকু পাই সেটাকে আমরা কোণ বলি। তো এই যে এই কালো রং দিয়ে যে কোণটা আঁকলাম, এক্স এক্স কোণ, এরা হলো বিপ্রতীপ কোণ, একে অপরের বিপরীত। আবার এই নীল নীল দিয়ে যেটা আঁকলাম, সেটা হলো গিয়ে উদাহরণ ওয়াই ওয়াই, এরা হলো বিপ্রতীপ। এবং বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান। তার মানে আমি কেন এটা এক্স দিলাম এবং এটা এক্স দিলাম, কারণ আমি জানি যে বিপ্রতীপ কোণ হলো পরস্পর সমান। তার মানে এটা আমরা একটা এগুলো এটা একটা উপাত্ত, যে বিপ্রতীপ কোণ পরস্পর সমান হবে। ওকে, কারো অসুবিধা থাকলে বলেন। নেক্সট হলো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি জিনিস? সন্নিহিত কোণ মনে করেন যে এইটা একটা কোণ আছে, সরি হবে না, কোণ তো আঁকিনি। মনে করেন এটা একটা কোণ আছে, তার সাথে আরেকটা কোণ আছে। ধরেন শুরুতে আমি এক্স কোণ আছে, পরে সাথে ওয়াই কোণ আছে। তাহলে এই এক্স আর ওয়াই দুইটা কোণ পাশাপাশি আছে, তখন এটাকে সন্নিহিত কোণ বলবো। মানে অর্থাৎ সিম্পল জিনিস, যখন দুইটা কোণ পাশাপাশি থাকবে, পাশাপাশি থাকলেই তাদেরকে বলবো আমরা সন্নিহিত কোণ। ওকে, ক্লিয়ার এটুকু? এখন দেখেন এই দুইটা সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুইটা সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি, তার মানে দেখেন এটা একটা এক্স কোণ, এটা ওয়াই কোণ। এখানে দুইটা সমান হয়েছে, সেটা আলাদা ইস্যু, কিন্তু এটা এরকম হইতে পারে। আমি যদি আঁকি, এরকম হতে পারে। মনে করেন এরকম হলো, এখানে তো দুইটা 45 ডিগ্রি সমান সমান না। তো এটা এক্স, এটা ওয়াই, এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তখন একে অপরের পূরক কোণ বলে। মানে পূরক কোণ কিন্তু দুইটা কোণকে আলাদা আলাদা বলে না। এক্স এর পূরক কোণ হলো ওয়াই, আমি একটু লিখে দেই, এক্স এর পূরক কোণ হলো ওয়াই, অথবা ওয়াই এর পূরক কোণ হলো এক্স, যেটা বলেন না কেন আপনারা। ক্লিয়ার?
এটুকু। তাহলে পুরো কোণ জিনিসটা কি? পুরো কোণ হলো গিয়ে দুইটা সন্নিহিত কোণ যাদের যোগফল 90°। অর্থাৎ একটা কোণ যদি 30° হয়, লেটস সে 30 না 25° ধরেন, একটা কোণ 25°, তার পুরো কোণ কত বলেন? 25° এর পুরো কোণ কত হবে? মামুন ভাই বলছেন, ফজিল আপু বলছেন, তিশা আপু বলছেন, গুড, থ্যাংক ইউ। 65°। একজন যোগ বিয়োগে ভুল করছেন। তা তাড়াহুড়ো করতে গিয়ে যোগ বিয়োগে ভুল করেন। আমি একটা ফোন আসছে, একটা ফোনের কল রিসিভ করবো একটু কাইন্ডলি। ওকে, সরি, একটা ফোন কল আসছিল, একটু ইমার্জেন্সি। ঠিক আছে, তাহলে আপনারা পুরো কোণ ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, তাহলে পুরো কোণ যদি বুঝতে পারেন, সম্পূরক কোণটা ঠিক একই রকম। পূরক কোণের বেলায় ছিল দুইটা কোণের যোগফল 90°, সম্পূরক কোণে এই দুইটা কোণের যোগফল 180° হবে। আর এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে x প্লাস ওয়াই ইকাল টু 180°। সংজ্ঞা টঙ্গা সব সেম, শুধু মানটা চেঞ্জ হওয়ার কারণে এটার নাম হলো সম্পূরক কোণ। তাহলে একটা হলো পূরক কোণ, একটা সম্পূরক কোণ। একটু মাথায় রাখবেন, পূরক কোণ 90° আর সম্পূরক কোণ 180°, পরস্পর দুইটা যোগফল। ক্লিয়ার এটুকু? তাহলে চলেন অঙ্ক করি। হ্যাঁ, এই অঙ্কটা করি, সবাই করে, সবাই নিজে নিজে খাতা কলম নিয়ে করে ফেলেন। 43তম মতে আসতে হলো এটা। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? 30°, 60° সবকিছু আসছে। ভাই, প্রশ্ন বলছে সম্পূরক কোণের মান। তা একটা কোণের মান ধরে নিই যদি এক্স, যে কোণের মানটা বের করতে হচ্ছে সেটা হলো এক্স ধরি, দেখেন এক্স, তার সম্পূরক কোণ কত? এক্স এর সম্পূরক কোণ কত আগে এইটা বলেন সবাই। এক্স এর সম্পূরক কোণ কত? এক্স এর সম্পূরক কোণ 180 মাইনাস এক্স, নট 60। এক্স এর সম্পূরক কোণ 180 মাইনাস এক্স, আমি এটা জানতে চাচ্ছিলাম। বলছে যে এই এক্স হলো গিয়ে এই 180 মাইনাস এক্স এর অর্ধেকের সমান, তাই না? তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। এখান থেকে আপনাকে এক্স এর মান বের করতে বলে, এক্স এর মান 60 আসবে। তো যারা 30 করছেন তারা আসলে পূরক কোণ করে ফেলছেন ভুলে। ঠিক আছে, ওকে, নেক্সট। এটা সবাই করেন, ঠিক আগের অঙ্কটাই একটু ডিফারেন্ট। এটা করেন দেখি। সবার আসছে এটা? আমি এটা করব না, এটা আপনাদের করতেছেন যারা এখন পর্যন্ত সবাই সঠিক উত্তর দিয়েছেন, আমি এর জন্য বলতেছি না।
30 ডিগ্রি, সবার 30 ডিগ্রি আসছে কিনা বলেন? 30 ডিগ্রি আসেনি এমন কেউ আছেন? জাস্ট এই ইকুয়েশনটা, ওই 180 জায়গায় 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, ওকে। রাকিব ভাই একটা প্রশ্ন করতেছিলেন, সেটা হলো আমি অঙ্ক পড়াচ্ছিলাম যার জন্য করতে পারিনি, সেটা হলো কি সম্পূরক কোণ বা পূরক কোণের ইংরেজি কি, যেটা জানতেছিলেন, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে? ওকে, চলেন আমরা একটা অঙ্ক করি। এবিসি ত্রিভুজে বি কোণের পরিমাণ 48 ডিগ্রি এবং এবি ইকুয়াল টু এসি। যদি ই এবং এফ এবি এবং এসি কে এমন ভাবে ছেদ করে যেন ইএফ সমান্তরাল বিসি হয়, তাহলে কোণ এ প্লাস কোণ এফ ইকুয়াল টু কত? মানে ফিগারটা আপনাকে আঁকতে হবে। ওকে, তাহলে আমরা ফিগারটা আঁকি, দেখেন চলেন। এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম, নাম দেই এ বি সি। বলছে বি কোণের পরিমাণ 48 ডিগ্রি, তার মানে এই কোণটা 48 ডিগ্রি। আচ্ছা, ওকে, লিখলাম 48। এবং এবি সমান এসি, এবি সমান এসি। আচ্ছা, এই লাইনটাতে এসে একটা জিনিস দেখেন, যে আপনারা উপপাদ্য পড়ার সময় পড়বেন বা উপপাদ্য এগুলা জানেন কি জানি না, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ দুটো সমান, এটা আমরা পড়বো আজকের, আমাদের ক্লাসে আছে পরে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটো সমান, তার মানে এই যে দেখেন, যেহেতু এবি সমান এসি, তো ওই সূত্র থেকে আমরা বলতে পারি কোণ বি সমান কোণ সি, তার মানে এইটা হলো 48 ডিগ্রি। ক্লিয়ার এটুকু? আচ্ছা, ফাইন। এরপরে বলতেছে যে ই এবং এফ এবি এবং এসি কে এমন ভাবে ছেদ করে যেন ইএফ সমান্তরাল বিসি হয়। তার মানে মনে করি এটা ইএফ হলো এরকম, ই এবং এফ, কেন এই ইএফ আর বিসি সমান্তরাল। ফাইন। তাহলে বলছে কোণ এ প্লাস কোণ এ এফ ই কত? তাহলে কোণ এ কত আর কোণ এ এফ ই কত, এই দুইটা যোগ করতে পারলেই তো হয়ে যাবে। আচ্ছা, ফাইন। এখন যেহেতু সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা তো একটু একটু এইটা মনে হয় কোণে পড়ানোর দরকার ছিল, মনে হয় নাই। আচ্ছা, আমি অঙ্কটা করে দিই। এই কোণ দুটো সমান, কেন সমান একটু পরে বলতেছি আমি। এটা 48 হলে এটা 48, এটা 48 হলে এটা 48। ওকে, আচ্ছা, ফাইন। তাহলে কোণ এএফই এইটা আমরা পেয়ে গেলাম, এটা হলো 48। কোণ এ কত? আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে বি আর সি এর মানটা জানি, 48 48। তাহলে কোণ এর মান কত হবে? 180 মাইনাস 48 মাইনাস 48, তাহলে আসবে কত? 96 না, 96 বাদ দিলে 84। তাহলে কোণ এ প্লাস কোণ এ এফ ই হলো 84 প্লাস 48। আচ্ছা, আমি বাংলা ইংলিশ মিস করে ফেলছি আসলে, ঠিক আছে, 132। সঠিক উত্তর হলো 132 ডিগ্রি। ক্লিয়ার এটুকু? কারো কোনো সমস্যা আছে বুঝতে? অনেকে অনেকে আনসার দিচ্ছে, আমি দেখতেছিলাম আনসার দিচ্ছেন, বাট অঙ্ক করানোর সময় আমি ইউজুয়ালি এইটা বলি না আরকি। ওকে, তাহলে আমি একটা জিনিস বলছিলাম যে একটু দেখানো দরকার, সেটা দেখায় নেই। সেটা হলো এরকম যে একান্তর কোণ আর অনুরূপ কোণ বলতে ২ টা কথা কোণ ছিল, সেটা একটু দেখানো হয় নাই। একান্তর কোণ বা অনুরূপ কোণ ওটা স্লাইডে ছিল না, কোনো কারণে মিসিং হয়ে গেছে আসলে। ওকে, একান্তর কোণ বা অনুরূপ কোণ কি জিনিস? একান্তর কোণ বা অনুরূপ কোণ এটা তৈরি হবে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে। যখন ২ টা সমান্তরাল সরলরেখাকে অন্য একটা রেখা ছেদ করবে, যখন ২ টা সমান্তরাল রেখাকে অন্য একটা রেখা ছেদ করবে, তখন কিছু কোণ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, কি কোণ উৎপন্ন হয় দেখি? এই যে কোণটা উৎপন্ন হয়, এটা হলো এক্স কোণ, এটা হলো এক্স কোণ। এই এক্স আর এক্স এইটাকে বলে অনুরূপ কোণ। তার মানে এক্স হলো অনুরূপ কোণ এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এইটাও একটা উপাদান ছিল ক্লাস 6 এ, আপনারা পড়ে আসছেন সবাই। যে সমান্তরাল সরলরেখাকে একটা রেখা ছেদ করলে অনুরূপ কোণগুলো সমান। আর একান্তর কোণ কোনটা? একান্তর কোণ হলো এই যে ব্লু কালার দিচ্ছে এটা ওয়াই, আর এই এক্সটাকে যদি আমি ওয়াই বলি, তার মানে এইটাকে যদি আমি ওয়াই বলি, এই ওয়াই আর এই ওয়াই মানে দুইটা দুই দিকে বিপরীত দিকে আছে। এই ওয়াইটা হলো একান্তর কোণ এবং একান্তর কোণগুলো পরস্পর সমান। স মাথায় থাকবে সবসময়? একটা দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি কোনো একটা ছেদক পাই আমরা, মানে দুইটা সমান্তরাল সরলরেখা ছেদ করছে, তাহলে একান্তর কোণ এবং অনুরূপ কোণ যেগুলো সমান হবে, পরস্পর সমান হবে। তাহলে একান্তর কোণ কোনটা আবার বলি। একান্তর কোণ দেখেন,
এইটার সাথে এইটা বিপরীত ঠিক কোনাকুনি যাচ্ছে। আর অনুরূপ হলো গিয়ে এইটার সাথে এইটা গেল। এটা হলো অনুরূপ কোণ। ওকে? ঠিক আছে সবাই? তাহলে এই যে আমরা বলতেছিলাম যে এইটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা BC এবং EF। ফলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ হইছে। অনুরূপ কোণ বিধায় সমান হইছে বিধায় এটা ৪৮ হলো, এটা ৪৮ হয়েছে। এই ছিল হলো গিয়ে মোট থিওরিটা আসলে। তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা পরের অঙ্কটা চলে যাই। এখানে ফিগারটা দেয়া আছে। সো ফিগারটা যে দেয়া আছে আমাদের অঙ্কটা করা সহজ। কারণ ফিগার আঁকতে হবে না এখানে কষ্ট করে। কি বলছে কোণ PQR 55। তাহলে ফিগারে 55 বসায় দেন। এটা 55। কোণ LRN ৯০ ডিগ্রি। তার মানে এইটা হলো 90 ডিগ্রি। আচ্ছা ফাইন। PQ সমান্তরাল MR। PQ আর MR সমান্তরাল এবং PQ সমান PR। এইখানটাতে অঙ্ক কিন্তু করে দিছে। এই লাইনটাতে এসে। PQ সমান বলছে PR। যেহেতু PQ আর PR সমান বলছে তার মানে এইটা 55 হলে এইটাও 55। সবাই কি বুঝতে পারছি বলেন? আমি এই কোণ Q কে 55 বলে কোণ R কেও 55 বলেছি। আমাকে NRP এর মান বের করতে বলছে। মানে এই কোণটার মান বের করতে বলছে। কত পান? 45 কিভাবে আসলো রে ভাই? আনসার তো 35, 95, 90 মাইনাস 55। ওকে? কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? নাই। তাহলে আজানের একটা ব্রেক। আজান দিচ্ছে। আজানের জন্য জাস্ট ৩-৪ মিনিট একটা ব্রেক হবে। ৭টা ২ বাজে। হয়তো ৭টা ৬ এ আমরা ব্যাক করব। ঠিক আছে? আজানের ব্রেক দিচ্ছি। ওকে? আজান শেষ। সবাইকে আবারও স্বাগতম। আ ম্যাথ লেকচার 8 ক্লাসে। সবাই শুনতে পাচ্ছেন তো? তাহলে আমরা যে অঙ্কটা করছিলাম এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে স্লাইডে
সেই অঙ্কটা নিয়ে কারো কোনো সমস্যা নেই, যেহেতু কোনো কোশ্চেন করেন নাই ইন দ্য মিন টাইম কেউ, তাহলে আমরা পরের অঙ্কে চলে যেতে পারি। কি বলছে দেখেন, একটি ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অন্য কোণ দুটির অনুপাত 2:3 হলে ছোট কোণটির পূরক কোণ কত? আচ্ছা, দেখেন কি বলছে, একটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণের মান কত? 90 ডিগ্রি। তার মানে টুয়াইস এক্স প্লাস থ্রাইস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি। এই লাইনটা সবাই বুঝতে পারছেন কিনা বলেন সবাই? এটা সবাই বুঝতে পারছেন? আমি অনুপাতের সাধারণ রাশি ধরে নিছি এক্স, অনুপাতের সাধারণ রাশি যদি এক্স ধরি তাহলে টুয়াইস এক্স প্লাস থ্রাইস এক্স ইকুয়াল টু 9 ডিগ্রি, তাহলে এক্স এর মান আসলো 18 ডিগ্রি। তাহলে দেখেন টুয়াইস এক্স হলো ছোট কোণ, ছোট কোণটা হলো টুয়াইস এক্স, তার মানে এইটা হলো 36 ডিগ্রি। অনেকে মজা করে 36 ডিগ্রি আনসার বলে দিচ্ছেন, যারা এটা বলছেন তারা ভুল, আনসার হলো 54 ডিগ্রি। অঙ্কটা একটু পেঁচানো। বলছে এই ছোট কোণের পূরক কোণ কত, আপনাকে ছোট কোণটা বের করতে বলে নাই, বলছে ছোট কোণের পূরক কোণ কত, তো এর পূরক কোণ কত হবে? 90 মাইনাস 36, 54, তাই না? ক্লিয়ার সবাই? তা যারা 36 লিখছিলেন, হ্যাঁ অনেকে 54 লিখেছেন, তারা বুঝতে পেরেছেন প্রশ্নটা। আর যারা 36 লিখেছেন তারা আশা করি এখন বুঝতে পেরেছেন যে কোথায় প্রশ্নটা ভুল হয়েছে। ওকে, এটা একটা পোল কোশ্চেন। পোল কোশ্চেনে কি আছে বলছে যে এটা একটা চিত্র, চিত্রে ওয়াই এর মান কত সেটা আবার জানতে চাচ্ছে। ঠিক আছে, ও পোল তো, পোল লঞ্চ করে নিতে, সরি। আচ্ছা, পোল লঞ্চ করে দিই। শিট, এটা তো না। হ্যাঁ হ্যাঁ, রাইট। পোল কোশ্চেন 1, সবাই পোলে আনসার দিবেন, সবাই পোলে পোলে। এখন মতো একজন ভুল আনসার দিচ্ছেন, বাকি সবাই রাইট আনসার দিচ্ছেন। গুড, দুজন ভুল আনসার দিচ্ছেন। জানি না কারা কারা ভুল আছে, 4জন। আনসার দুইটাই দিচ্ছেন কিন্তু 4জন ভুল আনসার দিচ্ছেন। আর 5 সেকেন্ড দেবো। 5জন ভুল আনসার দিচ্ছেন। ঠিক আছে, টাইম আপ। তো ম্যাক্সিমামই আপনারা রাইট আনসার দিচ্ছেন, কিন্তু কয়েকজন ভুল আনসার দিচ্ছেন। কেন ভাই আপনারা ভুলটা করলেন কোথায় দেখি? আ- এইটা ছিল এই জিনিসটা, এইটা ছিল 60 ডিগ্রি, আপনাকে এই কোণের মানটা বের করতে বলছে। তো এইটা 60 হলে এটা কিভাবে 60 হয় ভাই? এইটা যদি 60 হয়, আমার এইটার পূরক কোণ হলো এইটা 60, অথবা এটা, সরি পূরক কোণ মানে অনুরূপ কোণ, অথবা এটার একান্তর কোণ হলো এটা 60। এখন আপনি যে দিক দিয়েই যান না কেন সেটা একটা সরলরেখা। আপনি যদি এই দিক দিয়ে যান, এটা 60 হলে 120 হবে এটা। আর আপনি যদি আবার এই দিক দিয়ে যেতে চান, তাহলে এটা 60 হলে এটা 120। আমার সঠিক উত্তর 120। ওকে, আপনারা এই 60-এর সাথে এটাকে তাড়াহুড়ো করে এটাকে একান্তর ধরে নিয়েছেন, কিন্তু আসলে এটা একান্তর না, একান্তর হলো নিচেরটা, এই অংশটা একান্তর। আর এই যে এইটা একান্তর কোণ। ঠিক আছে, ওকে। আচ্ছা, কোণের এতক্ষণ যে পরিমাপগুলো দেখলাম সেটা হলো বেসিক্যালি ডিগ্রি পদ্ধতি। আমরা সবসময় বলি 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এই ডিগ্রি পদ্ধতির একটা নাম আছে, ষাটমূলক পদ্ধতি, কোণ পরিমাপের একক। আরেকটা আছে রেডিয়ান পদ্ধতি। তো আমরা এইটা, এই অংশটুকু 9-10 হায়ার ম্যাথে ছিল, মানে জেনারেল ম্যাথে এই পার্টটা ছিল না। তো যারা 9-10 হায়ার ম্যাথ করছেন তারা এটা জানেন, যারা পড়েন নাই তাদের জন্য নতুন। তো দেখেন ষাটমূলক পদ্ধতিটা কি জিনিস। 1 ডিগ্রি কোণের মানে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি এর মাঝে তো কোনো একটা অংশ থাকতে পারে, তাই না? সেটা 2.5 হতে পারে, 2.3 হতে পারে, বাট সেইটাকে আরেকটু মিনিমাইজ করা যায়। কিরকম? বলা যায় যে মিনিট, 60 মিনিট সমান 1 ডিগ্রি কোণ। 60 মিনিট সমান 1 ডিগ্রি কোণ, মানে অর্থাৎ ডিগ্রির ছোট ভার্সন। ওই যে আমরা যেমন পড়ি না, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, এরকম। তো এরকম হলো ডিগ্রির ছোট হলো গিয়ে 60 মিনিট, মিনিট। 60 মিনিট হলো 1 ডিগ্রি। আবার 60 সেকেন্ডে হলো 1 মিনিট। ওকে,
তাহলে দেখেন এই যে প্রতি 60-এ মানে 60-তে করে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, মানে মিনিট বা ডিগ্রিতে চেঞ্জ হচ্ছে, যার জন্য এটার নাম হলো ষাটফলক পদ্ধতি। ওকে, তাহলে এই যে মিনিট আর সেকেন্ড, এটা ব্যবহার কেউ দেখেছেন? কেউ কি দেখেছেন মিনিট আর সেকেন্ড কোথায় ব্যবহার করা হয় ডিগ্রির সাথে? কেউ দেখেন নাই? হ্যাঁ, এই মাস্টার হিসেবে বলছেন, রাইট। লঙ্গিটিউড, ল্যাটিটিউড বা অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ম্যাপে এটা ইউজ করা হয়, জিপিএস এইটা ইউজ করা হয়। কোন একটা লোকেশন, মানে পৃথিবীর ওয়ার্ল্ডের কোন একটা পয়েন্টের লোকেশন ইউজুয়ালি কি করা হয়, লঙ্গিটিউড অথবা এবং ল্যাটিটিউড, এই দুইটা যদি আপনি জানতে পারেন পৃথিবীর কোন যে কোনো পয়েন্টে, আপনি সহজেই বলতে পারবেন সে এক্স্যাক্টলি কোথায় আছে। এবং এটা বেসিক্যালি আগেকার দিনে জাহাজের নাবিকরা সবচেয়ে বেশি ইউজ করতো আর কি। ঠিক আছে। মাস্টার বলছেন স্যার দ্রাঘিমাতে 4 ডিগ্রি সমান না, ও দ্রাঘিমাতে প্রতি 4 ডিগ্রি জন্য 1 মিনিট, না 1 মিনিট 4 ডিগ্রির জন্য 1 ডিগ্রির জন্য সম্ভবত 4 মিনিট করে পার্থক্য, সময়ের পার্থক্য হয়। ওখানে আপনার 1 ডিগ্রির জন্য সম্ভবত 4 মিনিট সময়ের পার্থক্য হয়। সেটা হলো সময়, এটা এই 4 মিনিটটা সময়। আর এইটা হলো ডিগ্রি, মানে এটা হলো কোণ বা অক্ষাংশ বা দ্রাঘিমাংশ যেটা বলছেন, ঠিক আছে। তো এইটার সাথে এই মিনিট আর ওই সময়ের মিনিটের সাথে সম্পর্ক নাই, যদিও 60-তেই কনভার্ট হচ্ছে। এই সেকেন্ড আর সময়ের সেকেন্ডের সাথে এক না, এটা হলো গিয়ে কোণের একক। মানে আমার যদি এইটা 1 হয়, মনে করেন এইটা হলো 0 ডিগ্রি, এইটা এরকম কিছু একটা আছে 1 ডিগ্রি, এখন তার মাঝে তো কিছু থাকতে পারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তো ওইটাকে আমরা মিনিট সেকেন্ড দ্বারা প্রকাশ করি। ওকে, আচ্ছা ফাইন। তো এইটা একটু জানলেন আপনারা। এখন অঙ্ক করতে যেটা কাজে লাগবে সেটা হলো রেডিয়ান, কোণের আরেকটা একক আছে রেডিয়ান পদ্ধতি। ওইটা খুব সহজ, ওইখানে একটা থাকে পাই, মানে ওই রেডিয়ান পদ্ধতিতে যেমন এখানে যেমন ডিগ্রি থাকে, ওই রেডিয়ান পদ্ধতিতে পাই থাকে, বলা হয় যে 2 পাই, 3 পাই বা পাই/2, কোণের মানটা এইভাবে পাই এ কনভার্ট করা হয়। এবং এটা খুব সহজ, একটা লাইন মনে রাখবেন, পাই সমান 180 ডিগ্রি, আর কিছু মনে রাখা লাগবে না। এরপরে যত অঙ্ক আসবে সব পারবেন, অনেক ইকুয়েশন আছে, অনেক সূত্র আছে, এত দরকার নাই। মানে 9-10-এ আমরা যখন হায়ার ম্যাথ পড়ছি আমাদের শুরুতে হলো গিয়ে এরকম এই ডিগ্রি থেকে কনভার্টের সূত্র অসংখ্য সূত্র, মানে 2-3টা সূত্র ছিল যেগুলো মাথা টাথা খারাপ করে দিত। পরে এক ভাই বললো যে ভাই এত কিছু মনে রাখার দরকার নাই, শুধু একটা জিনিস মনে রাখবা, একটা 1 পাই সমান 180 ডিগ্রি, দেখবা দুনিয়া সবকিছু মনে থাকবে। ঠিক আছে। ওকে, এইবার যদি 1 পাই সমান 180 ডিগ্রি মনে থাকে, এখন আমি ডিগ্রি থেকে রেডিয়ানে বলি আর রেডিয়ান থেকে ডিগ্রিতে বলি, কনভার্ট করতে পারবো ইজিলি। চলেন আমরা দেখি, অঙ্ক করি। কি বলছে দেখেন, পাই/10 রেডিয়ানকে ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রি প্রকাশ করো। এখন দেখেন আমরা কি শিখছি, আমরা শিখছি পাই সমান 180 ডিগ্রি, তাই না? তাহলে বলছে পাই/10, তাহলে 10 দ্বারা ভাগ করে দিই, তাহলে কত আসবে? 10 দ্বারা ভাগ করলে 180/10, 18 ডিগ্রি। শেষ। দেখছেন অঙ্ক কিন্তু সহজ। তো বেশি কঠিন না, বেশি চাপ নেওয়ার দরকার নেই, অঙ্ক সহজ। একটাই মনে রাখবো যে এই লাইনটা, যে আমাদের পাই সমান 180 ডিগ্রি, তাহলেই ডিগ্রি থেকে রেডিয়ান বা রেডিয়ান থেকে ডিগ্রি ইজিলি প্রকাশ করতে পারবেন। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের রেখাকোণ সংক্রান্ত আলোচনা আজকের। আর বাকি আলোচনা আপনারা জানেন অনেকগুলোই, আর এগুলো সবই আপনারা জানেন, নতুন করে কিছু নাই, জাস্ট সবাই একটু মনে করেই দেওয়া আর কি। ত্রিভুজের সংজ্ঞা তো বলেই দিছে এখানে, 3টা রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আচ্ছা, ত্রিভুজে কি কি থাকে? ত্রিভুজে নর্মালি 3টা বাহু থাকে, 3টা কোণ থাকে, এবং ত্রিভুজে 3টা শীর্ষ থাকে। আচ্ছা, শীর্ষগুলা কিভাবে হয়? এ একটা শীর্ষ, যখন শীর্ষ এ হবে তখন ভূমি হলো বিসি, যখন শীর্ষ বি হবে তখন ভূমি হলো এসি, এটা ভূমি, মানে ব্লুর সাথে ব্লু কালারটা ম্যাচ করাবেন। শীর্ষ যখন সি হবে তখন ভূমি হলো এটা। অর্থাৎ মোট কথা হলো গিয়ে ভূমির বিপরীত বাহুটা শীর্ষ। এই জন্য ত্রিভুজের তিনটা শীর্ষ যে কোনো সময় 3টা শীর্ষ হতে পারে। যেমন অনেকে বলে যে ভাই এই যে এইখানে এবিসি ত্রিভুজে এ শীর্ষ, বি আর সি শীর্ষ হলো কি হবে? আপনি ঘুরাই দিলেই তো এটা শীর্ষ চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই জন্য শীর্ষ 3টা। আচ্ছা, মধ্যমা কি জিনিস আমরা একটু পরে পড়বো, সমস্যা নেই। নাকি চিত্র দেওয়া আছে এখানে? চিত্র কি দেওয়া? ও আচ্ছা, এইখানে চিত্র দেওয়া আছে, তো আমরা এখানেই পড়ে ফেলি।
ঠিক আছে। আচ্ছা, একটা স্লাইড নেই, স্লাইড নিয়ে একটা ত্রিভুজ আঁকি, মধ্যমাটা এঁকে ফেলি। দেখেন, আচ্ছা বুঝাবো ভাই, তিনটা ভূমি কিভাবে হলো, সমস্যা নাই, ইজি ব্যাপার, আমরা বুঝিয়ে দেবো। এটা লাইভ ক্লাস হলে বুঝাতে সুবিধা হতো। মনে করেন বিসি বাহুর মধ্যবিন্দু হলো গিয়ে ডি বিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ওকে, আচ্ছা, তাহলে আমি এই শীর্ষ আর মধ্যবিন্দু যদি যোগ করি, এইটাকে বলে মধ্যমা। মধ্যমা আসলে একটা রেখাংশ, এইটা হলো মধ্যমা। ওকে, আচ্ছা, এসি বাহুর মধ্যবিন্দু মনে করেন যে ই, তাহলে এই বি যোগ করলে এইটা একটা মধ্যমা, বিও একটা মধ্যমা। ঠিক আছে, আচ্ছা, এবি বাহুর মধ্যবিন্দু মনে করেন যে এফ, এবং এই সি আর এফ যোগ করলে এইটা একটা মধ্যমা। তার মানে ত্রিভুজের এইটাও একটা মধ্যমা, এডি বি সি এফ এরা প্রত্যেকেই মধ্যমা। এবং দেখেন, আমি মধ্যমাগুলোকে একটা বিন্দুতে ছেদ করাইছি, এটা কি ইচ্ছে করে করাইছি? না, আপনি যদি ট্রুলি আঁকতে পারেন, এই মধ্যমাগুলো একটা বিন্দুতে ছেদ করবে। এইটাকে বলে ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র। কার ভর কেন্দ্র? ত্রিভুজের। বর্গের ভর কেন্দ্র আবার অন্য জায়গায়, বর্গ বা রম্বসের ভর কেন্দ্র বিভিন্ন জায়গায়। ঠিক আছে, ত্রিভুজের ভর কেন্দ্র হলো গিয়ে এই মধ্যমাত্র আর ছেদবিন্দুতে। ভর কেন্দ্র বলে বা ভার কেন্দ্র বলতে পারেন, অনেক সময় ভার কেন্দ্র বলা থাকে, সেন্টার অফ গ্র্যাভিটি। ক্লিয়ার? তাহলে মধ্যমা কি আর ভর কেন্দ্র কি? ভর কেন্দ্র কিন্তু আছে পরে স্লাইডে, কোনো না কোনো স্লাইডে আছে, তখন কিন্তু আমি এটা বলবো না, তখন আমি বলে দেবো ভর কেন্দ্র পড়াইছি। ঠিক আছে, আচ্ছা, তো একজন আপু বলতেছিলেন যে ভাইয়া ত্রিভুজের তিনটা শীর্ষ কিভাবে হলো বা তিনটা ভূমি কিভাবে হলো। ওকে ফাইন, আপনি তো এইটা বুঝতে পারছেন যে এখানে বিসি ভূমি, তাই না? আচ্ছা, এইবার এই ত্রিভুজটাকে আমি ঘুরে লিখি, এ সি বি। এখন বলেন এসি কি ভূমি না? মানে জাস্ট ত্রিভুজটাকে ঘুরিয়ে আমি বসাই দিলাম। এখন তো এই ক্ষেত্রে বলতে পারি এসি ভূমি। ওকে, রাকিব ভাই শান্ত হন, ঠিক আছে? বলবো অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র সব আছে, ওই একটা স্লাইড আছে। মধ্যমা পড়ানোর জন্য ভরকেন্দ্র বলে দিছি, কারণ মধ্যমাত্র আর ছেদবিন্দু হলো ভরকেন্দ্র। ঠিক আছে, তাহলে আপু বুঝতে পারছেন যে ইনি প্রশ্ন করছেন যে ভাইয়া তিনটা ত্রিভুজের তিনটা শীর্ষ বা তিনটা ভূমি কিভাবে হলো। আর আর কোনো কোশ্চেন আছে? আমরা পরের স্লাইডে যেতে পারি। ওকে, চলে যাই। আচ্ছা, ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজ হলো গিয়ে বাহু ভেদে তিনটা ভাগে ভাগ করা যায়, আবার কোণ ভেদে তিন ভাগে ভাগ করা যায়। তো প্রথমে আমরা বাহু ভেদে পড়ি। নামগুলো আমরা সবাই জানি, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর সূক্ষ্মকোণী, সমকোণী, সুস্থকোণী পড়ো, প্রত্যেকটাই পড়বো। আচ্ছা, সমবাহু ত্রিভুজ কি জিনিস? সমবাহু ত্রিভুজ এগুলো কিন্তু প্রত্যেকটা সূত্র, এক একটা লাইন। যখন আপনার তিনটা বাহু সমান একটা ত্রিভুজের, তখন সেটা সমবাহু, সমান বাহু, এই জন্য সমবাহু ত্রিভুজ। এর ক্ষেত্রফলের সূত্র হলো শূন্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে √3/4a²। এটা কিন্তু ক্ষেত্রফলের সূত্র। এটা পরিমিতিতে কাজে লাগে, অঙ্ক কাজে লাগে, সরাসরি সূত্র আসতে পারে, মানে পরীক্ষা আসতে পারে, সমবাহু ত্রিভুজের সূত্র লেখো কোনটা। এইটা একটা সূত্র। সমবাহু ত্রিভুজের এই প্রত্যেকটা কোণ সমান এবং এদের মান 60°। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান এবং এদের মান 60°। এটা একটা সূত্র। তার মানে এইটা একটা সূত্র এবং এইটা একটা সূত্র। সমবাহু ত্রিভুজে বেসিক্যালি এই দুইটা জিনিস মনে রাখার দরকার থাকে। ওকে, নেক্সট হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি জিনিস? সমদ্বিবাহু ত্রিভুজ হলো যখন ত্রিভুজের দুইটা বাহু সমান হবে এবং তৃতীয় বাহুটা সমান না, অসমান, মানে বাকি দুইটার সাথে অসমান, সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এইটা এখানে বলা নাই, আমি এটা বলে দিছি যে এই কোণটা সমান হয়, এটা একটা সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সংলগ্ন মানে সমান সমান
বাহু সংলগ্ন যে কোণটা সেই কোণটা সমান হয়, কোণ বি সমান কোণ সি। আচ্ছা, ক্ষেত্রফলটা হলো b/4 √4a² - b²। এইখানে গিয়ে একটা প্যাচ লাগে যে কোনটা এ কোনটা বি। সবসময় মনে রাখবেন এ হলো সমান সমান বাহু। এই যে লিখে দিস, দেখেন লিখে দেওয়া হয়েছে। এ হলো সমান সমান বাহু আর ভূমি হলো বি। তাহলে এই যে সূত্রটা b/4 √4a² - b², আশা করি ভুল হবে না। ঠিক আছে। আচ্ছা, বিষমবাহু কি? তিনটা বাহুই সমান না, কোনোটাই সমান না, সেটা বিষমবাহু ত্রিভুজ। এটা ক্ষেত্রফলের সূত্র কি? এইটা ক্ষেত্রফলের জন্য একটা এস আসতেছে। এসটা কি? তার আগে আমরা একটা পড়ি যে পরিসীমা। পরিসীমা হলো তিন বাহুর যোগফল। মানে তিন বাহু না, পরিসীমা বলতে আসলে বোঝা যে কোন একটা ক্ষেত্রে যতগুলা বাহু থাকবে সবগুলা বাহুর যোগফল। যার জন্য আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আলাদা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আলাদা, ত্রিভুজের পরিসীমার সূত্র আলাদা। আসলে বেসিক্যালি কিছুই না, পরিসীমা হলো যতগুলো বাহু থাকবে 1 2 3 তিনটা বাহুর যোগফল। ঠিক আছে। একজন অলরেডি প্রশ্ন করছে, ভাইয়া রম্বস আর বর্গ কেন বলতেছেন? ভাই রম্বস আর বর্গের জন্য আলাদা ক্লাস আছে। নেক্সট ক্লাস টাইম আপনাদের রম্বস বর্গ আয়তক্ষেত্র এগুলো নিয়ে তো এখানে পড়বেন, যার জন্য আর আমি এখানে বলছি, আমি শুধু ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি। ওকে, তাহলে এই পরিসীমাকে যদি আমি অর্ধেক করি, অর্ধ পরিসীমা বলবো, সেটাকে একটা সিম্বল দেওয়া হয় এস দ্বারা। এস এস ইকুয়াল টু a+b+c/2। অর্ধেক করলাম পরিসীমাকে। এই পরিসীমা থেকে আমি এই সূত্রটা পাই, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যেটা আমার নিজেরই ক্লাস 9-এ যখন পড়তাম আমার খুব বিরক্ত লাগতো এই সূত্রটা দিয়ে অঙ্ক করতে হলে। যখন করে একটা অঙ্ক করতে হতো এই সূত্রটা অ্যাপ্লাই করতে হতো, এত বিরক্ত লাগতো, এত কেন ভাই। এস কি হবে? এস এস থেকে প্রত্যেকটা বাহু বিয়োগ হবে, প্রত্যেকটা বাহুর বিয়োগফল, এবং এগুলো সব গুণ। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? তিনটা বাহু, তিন ধরনের ত্রিভুজ বাহু সাপেক্ষে। আচ্ছা, এইবার আমার একটা প্রশ্ন। দে- এই যে আমি সূত্রটা লিখলাম, বিষমবাহু ত্রিভুজের সূত্র, এই সূত্র দিয়ে কি সমদ্বিবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে কি যাবে না বলেন? আমি দেখছি যে আপনারা কে কি বলছেন। একজন বলছেন যাবে না, বাকি সবাই বলছেন যাবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি বলে দিই এই সূত্রটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, ঠিক আছে। এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, ক্লিয়ার তাহলে? ফাইন। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, যেটা আপনারা সবসময় কমনলি পড়েন। ঠিক আছে, সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু সেক্ষেত্রে আবার উচ্চতাটা জানতে হয়। ওকে, চলেন এবার আমরা সূক্ষ্মকণি স্থূলকণি এই ত্রিভুজগুলো পড়ি। কি সমস্যা এটার? মানে আপনাদের না, আর এখানে কোন একটা আপনাদের চ্যাট বক্সে কোন একটা প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে। সূক্ষ্মকণি ত্রিভুজটা কি? এইটা একটু মানে মনোযোগ দিয়ে শুনুন। যখন ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ, তিনটাই সূক্ষ্মকোণ হতে হবে, যে কোনো একটা হলে হবে না। তিনটা কোণই সূক্ষ্মকোণ, তখনই সেটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। মানে এই যে তিনটা কোণের প্রত্যেকটা সূক্ষ্মকোণ। কেন এইটা হয় বলুন তো একটু? কেন না, কারণ দেখেন, এই যে আমরা সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে বুঝি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমকোণ, তো বাকি দুইটা কোণের যোগফল, বাকি দুইটা তো অটোমেটিক্যালি সূক্ষ্মকোণ হবে, কেননা ত্রিভুজের তিন কোণের যোগফল আমরা জানি কোণ এ বি সি, এইটার যোগফল হলো 180 ডিগ্রি, তাই না?
তার মানে এর মধ্যে একটা যদি সমকোণ 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো এমনিতেই সূক্ষ্মকোণ হবে, বোঝা যাচ্ছে? তার মানে এই জন্যই বলে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সংজ্ঞাটা এরকম যে 3টা কোণই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। যখন একটা কোণ সমকোণ তখন সেটাকে বলে সমকোণী ত্রিভুজ। আর যখন একটা কোণ স্থূলকোণ, মানে এই যে কোণটা স্থূলকোণ, তখন সেটাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। একটা কোণ স্থূলকোণ হলে হবে। আচ্ছা, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কি? প্রথমত সে সমকোণ, তারপরে তার দুইটা বাহু সমান। ঠিক আছে, প্রথমে সমকোণ, তারপরে তার দুইটা বাহু সমান। ক্লিয়ার? এখন আমার একটা প্রশ্ন, বলেন তো, এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই এসি সমান কি এবি হইতে পারে? মনে করেন এসি সমান এবি কিন্তু বিসি সমান না, এটা কি হইতে পারে? না, এটা পারে না। অতিভুজ কখনোই বাকি লম্ব আর ভূমি সমান হবে না, অতিভুজ সবসময় বড়। এইটা একটা মাথায় রাখবেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হলো সব থেকে বড় বাহু। এটা এখানে লেখা আছে কিনা আমি জানি না। আহ অতিভুজ 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 সমকোণী বিপরীত বাহু অতিভুজ, এটা একটা লাইন। অতিভুজ কোনটা? অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহুটা, সমকোণের ঠিক বিপরীত বাহুটা হলো অতিভুজ। এবং অতিভুজ হলো সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু। অতিভুজ সব থেকে বড় বাহু, মানে অতিভুজের দৈর্ঘ্য সব থেকে বড়। তো সে কখনোই বাকি দুইটা সমান হতে পারে না। আর এটা আমরা পড়বো, এটা আমি এখানে বলিনি, এটা আলাদাভাবে পিথাগোরাস উপপাদ্য আজকে পড়বো, সেই জন্য আমরা বলিনি। চলেন আমরা মোটামুটি পড়ে ফেললাম। আচ্ছা, পড়ে ফেলা আগে অঙ্কটা করে নিই, তারপর একটা প্রশ্ন করি। ত্রিভুজ এবিসি এ কোণ এ 40 ডিগ্রি, কোণ বি 80 ডিগ্রি, কোণ সি এ সমদ্বিখণ্ডক এই বিবাহকে ডি বিন্দুতে ছেদ করে, কোণ সি ডি কত? আমি ত্রিভুজটা আঁকতে হবে, ত্রিভুজ না আঁকলে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, কোণ এ 40, ওটা 80, তার মানে এটা হলো এইরকম একটা ত্রিভুজ হওয়ার কথা। এ বি সি, ধরেন এটা 40 ডিগ্রি, এইটা 80 ডিগ্রি, যদি 80 ডিগ্রি হয় না আসলে, না এটা তো আসলে এরকম ত্রিভুজ হবে না, এটা তো সূক্ষ্মকোণী ত্রিভুজ। হুম, এ বি সি এরকম, এটা হলো 40 ডিগ্রি, এটা হলো 80 ডিগ্রি। বলছে কোন সি এর সমদ্বিখণ্ডক এবি কে ডি বিন্দুতে ছেদ করলে, তখন কোন সি কত আগে সেটা বলেন। এইটা 40, এইটা 80 হলে কোন সি হলো 60 ডিগ্রি, তাই না? 80, 40, 120 আর 60, 180, তিনটা যোগফল। এখন বলছে কোন সি এর সমদ্বিখণ্ডক, তার মানে কোন সি কে সমান ভাগে, সমান দুই ভাগে ভাগ করছে। অর্থাৎ এই কোণটা 30 ডিগ্রি এবং এই কোণটা 30 ডিগ্রি, তো এইটার নাম হলো কত? ডি। আপনাকে চাইছে এই সি ডি এ এই কোণটা কত, এই কোণটা কত? সবাই কি আসছে? এই কোণটা কত আসছে বলেন? 110 ডিগ্রি। কেউ কেউ 80 ডিগ্রি লিখছেন, কেন লিখছেন একটু দেখেন, ভুলটা কোথায় করছেন। এইটা 30 ডিগ্রি, এইটা 40 ডিগ্রি, তার মানে 40 আর 30 70 বা 70। তাহলে এইটা হলো গিয়ে আমার, বাকিটা 110, কারণ এই এসিডি এটা তো একটা ত্রিভুজ, তাই না? ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ। ও আচ্ছা, 60 কে অর্ধেক করেন নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ভুল করা যাবে না, যার জন্য এই যে আমি 60 কে অর্ধেক করছি, কিন্তু 60 কে আমি কিন্তু বাইরে লিখছি, দেখেন এই ভুলটা হয়। এই যে তাড়াহুড়া করতে গেলে এই ভুলটা, যার জন্য 60 টাকে আমি বাইরে লিখছি এবং ভেতরে আমি 30 30 লিখছি, কারণ যেহেতু সি কে অর্ধেক করে ফেলছি, এই যে ভেতরে 30 30 লিখছি, ফলে কিন্তু আমার ভুল হয়নি। সেই রকম একটু ডিটেলস লিখবেন। ওকে, সবাই কি বুঝতে পারছেন যে এটা 110 ডিগ্রি কিভাবে হলো, যে এটা কিভাবে 110 ডিগ্রি হলো? কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি প্রশ্ন করবো। ওকে, আমার প্রশ্ন, মনে করেন আপনাদেরকে আমি 1 মিটার, 2 মিটার এবং 3 মিটার এই দৈর্ঘ্যের তিনটা লাঠি দিলাম। ঠিক আছে, 1 মিটার, 2 মিটার, 3 মিটার দৈর্ঘ্যের তিনটা লাঠি দিলাম। এখন বলেন এই লাঠি তিনটা তিনটা দিয়ে আপনারা কি ত্রিভুজ বানাতে পারবেন? এই তিনটা লাঠি দিয়ে কোন ধরনের ত্রিভুজ বানাতে পারবেন বলেন, চ্যাট বক্সে। হুম, ওকে, জানাতুল ফেরদৌস আপু আনসার দিয়েছেন। আর কে ক্যান্সার দিয়েছেন দেখি, শশী আপু, রেজওয়ান আপু, সাবিয়া আপু,
আচ্ছা, সাবিয়া পুরো রাইট আনসার দিচ্ছেন। আমি যারা ভুল আনসার দিচ্ছেন তাদের নাম পড়তেছি এখন। ইউজুয়ালি আমি করি না, যারা ভুল আনসার তাদের নাম কখনো বলি না, মজা করে বললাম। কোশ্চেনটা বুঝে নেই। বলছি আপনাদেরকে আমি 3টা লাঠি দিলাম, মনে করেন একটা দৈর্ঘ্য 1 মিটার, একটা দৈর্ঘ্য 2 মিটার, একটা দৈর্ঘ্য 3 মিটার দৈর্ঘ্য, এগুলো সব দৈর্ঘ্য। এই 3টা লাঠি দিয়ে কোন ধরনের ত্রিভুজ গঠন করবে? অ্যানি আপু একটু কনফিউজড। যাই হোক, যারা অনেক, আপনারা সবাই এটা আনসার পারেন, আমি জানি, বললে পারবেন, কিন্তু অনেকে দেখা যায় যে খুব এক্সাইটমেন্টের কারণে দ্রুত আনসার দিয়ে দিচ্ছেন যে বিষমবাহু ত্রিভুজ, আবার কেউ কেউ সমকোণী ত্রিভুজ বলছেন। ভাই এখানে কোনো ত্রিভুজ হবে না, এটা আনসার হলো এটা। 1+2=3। ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, মানে উপাদ্য, ত্রিভুজের উপাদ্য, ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। মানে এই দুইটার যোগফল অবশ্যই বড় হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে সমান। তার মানে এখানে আমাদের এই 3টা বাহু দিয়ে ত্রিভুজ হবে না। আসতে পারে পরীক্ষায় যে এইটা, এই প্রশ্ন আসবে না সেটা কিন্তু না। এবং মনে করেন যে এই পরীক্ষায় এই প্রশ্নটা দিলাম, আর অপশনে যে কোনো ত্রিভুজ হবে না সেটা দিলাম না, আনসার ব্ল্যাঙ্ক হবে, তখন দেখবেন যে সবাই ভুল করছে, মানে সবাই মানে কি, ম্যাক্সিমাম ভুল করবে, মোর দ্যান 50-60%। আমি অপশন দেবো বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, বিষমবাহু সমকোণী তো দেবই, বাকিগুলো আলাদা। এরপরে দেবো সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ দেবো না। আমি প্রশ্ন করলে অপশন নেই, এভাবেই দেবো। ওকে, ঠিক আছে। তাহলে একটু যে কোনো প্রশ্ন, এটা এটা বলার অর্থ হলো, যখনই কোনো প্রশ্ন পড়বেন জাস্ট একটু চিন্তা করে আনসার দেবেন, ঠিক আছে। চলেন চিত্র করি। চিত্রানুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ত্রিভুজ এবিসি একটা অন্তর্লিখিত। না, ব্ল্যাঙ্ক হলে কোনো অপশন দাগাবে না, ব্ল্যাঙ্ক হলে ব্ল্যাঙ্ক আনসার, দাগালেই ভুল। কোন ওয়াই 112 ডিগ্রি হলে কোন এক্স এর মান কত? আচ্ছা, একটু ত্রিভুজটা দিয়ে খেয়াল করেন, এইখানে ত্রিভুজটা হলো এইটা, এবং ও সি ও বি এরা হলো বৃত্তের ব্যাসার্ধ, এবং বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান। এই মানটা বলছে 112 ডিগ্রি, বাকি দুইটা, এইটা হলো এক্স, এক্স এর মানটা বের করতে বলছে। তো কিভাবে বের করবো বলেন? যেহেতু বৃত্তের ব্যাসার্ধ সমান, তার মানে এইটা যদি এক্স হয় এইটাও এক্স, তাই না? কারণ কি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে সমদ্বিবাহু ত্রিভুজ দেখেন, ও বি এবং ও সি দুইটা বাহু সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে এই কোণটা এক্স হলে এই কোণটা এক্স হয়েছে, তার মানে আমি বলতে পারি 2x=180 - 112। এক্স এর মানটা কত? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এক্স এর মান কত আসছে? সবার আসছে 34 ডিগ্রি। আচ্ছা, এইখানে এটা কারো কোনো প্রশ্ন নেই তাই তো? আমি চলে গেলাম পরের স্লাইডে। কিন্তু এই প্রশ্নটা 30তম বিসিএস আসছে, বাট এইটা হলো, এটা আপনারা অনেকগুলো উপাদ্য পড়ছেন, তো উপাদ্যগুলো কি কি পড়ছেন সেটা দেখি। আমরা অপশনে পড়ে যাই। আমরা আগে পড়বো সর্বসম কখন হবে। সর্বসম বলতে কি বোঝায়, ঠিক আছে? আচ্ছা, চিত্র আঁকছি। ধরেন এটি কাছাকাছি। ওকে, আচ্ছা, এখন দেখেন একটা, সরি, এবিসি ত্রিভুজ
এবং ডিইএফ ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে যখন দেখেন এর অনুরূপ বাহুগুলো সমান এবং এই কোণগুলোও সমান, অর্থাৎ আপনি ডিইএফ কে পুরোটা এবিসির উপর বসাইতে পারবেন বা এবিসি কে পুরো ডিইএফ এর বসাইতে পারবেন, তখন সেই ত্রিভুজ দুইটাকে বলবো সর্বসম। যখন দুইটা ত্রিভুজের সকল কিছু সমান, ত্রিভুজের বাহু থেকে শুরু করে সকল কোণ, সকল মানে অনুরূপ কোণ, অবশ্যই সকল কোণ মানে কোণ এর সাথে কোণ ই কম্পেয়ার করলে হবে না, ঠিক আছে? মানে সকল বাহু, অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সমান, তখন সেটাকে বলবো আমরা সর্বসম ত্রিভুজ। কিন্তু এই যে আমি একটা ছোট্ট একটা ত্রিভুজ আঁকছি এক্স ওয়াই জেড দিয়ে, দেখেন এইখানে কোণ এ সমান কোণ এক্স, কোণ বি সমান কোণ ওয়াই এবং কোণ সি সমান কোণ জেড, কিন্তু এরা কি সর্বসম? এরা সর্বসম না। এদেরকে বলে সদৃশকোণী ত্রিভুজ। মানে এদের কোণগুলা সদৃশ, মানে একই, অনুরূপ কোণগুলা সদৃশ, ঠিক আছে? তখন হলো গিয়ে এটা সর্বসম হবে না। মানে কোণ, তার মানে শুধুমাত্র কোণ সমান হলেই কিন্তু যে সর্বসম হবে সেটা কিন্তু না। তাহলে আপনারা অলরেডি আনসার পেয়ে গেছেন, তাই না? একটার তিনটা কোণ অপরটার তিন কোণের সমান হলেই সেটা সর্বসম নাও হতে পারে, কারণ সেটা সদৃশকোণী হতে পারে, কিন্তু বাকিগুলা ক্ষেত্রে হবে। তিন বাহু যদি তিন বাহুর সমান হয় তাহলে সেটা অবশ্যই সর্বসম। আচ্ছা, দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ, দুই বাহু বলতে বোঝাচ্ছে যে মনে করেন যে এই এবিসি, এই বাহু আর এই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণটা, জাস্ট আমি দেখাই দিচ্ছি, এই যে এই তিন, 4 নম্বর শর্তটা এরকম, এই বাহু আর এই বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ, তাদের অন্তর্ভুক্ত কোণ, অন্য কোনো কোণ হলে হবে না কিন্তু, তখন সর্বসম। আবার 3 নম্বরটাতে বলছে দুই কোণ, মনে করেন এই কোণ আর এই কোণ, মানে একটা, দুই কোণ এবং এক বাহু, যে এক বাহু, মনে করেন যে এই বাহুটা, দুই কোণ এবং এক বাহু, সরি এক বাহু, ওই বাহু হবে না, দুই কোণের সাথে এই বাহুটাই হইতে হবে। এবং এই যে দুই কোণ এবং এক বাহু সমান, তখন সেটা সর্বসম। আরেকটা জিনিস আছে সেটা এখানে নাই, এটা আপনাদের 9 উপাদ্য ছিল, এখানে কিন্তু দেখেন এটা কিন্তু প্রত্যেকটা উপাদ্য পড়ে আসছেন, এইটা উপাদ্য পড়ছেন, এইটা একটা উপাদ্য পড়ছেন, এটা উপাদ্য পড়ছেন, ক্লাস 6 7 8 9 10 কোথাও না কোথাও পড়ে আসছেন। আরেকটা ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সম্ভবত এটা উপাদ্য 17 ছিল, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, মানে এত পারফেক্টলি আকার, অতিভুজ আর অন্য যে কোনো একটা কোণ সমান হলে হবে, অতিভুজ এবং অন্য যে কোনো একটা কোণ, কারণ কি এই কোণটা সমান, সমকোণ তো পারফেক্টলি সমান বলেই দিছে, এবং অন্য যে কোনো একটা কোণ, মনে করেন এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই একটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র, আর ওই যে তিন বা প্রথমটা তিন বাহু সমান তিন বাহু, এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে ত্রিভুজগুলো সবসময় সর্বসম হবে। ওকে, ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? নেই? আচ্ছা, প্রথমে ভরকেন্দ্র দিয়ে আসি। ভরকেন্দ্র, ভরকেন্দ্র কি জিনিস আমি অলরেডি বলছি না, ভরকেন্দ্র কি বলেন? বলেন, সবাই বলেন। এই যে বলছিলাম ভরকেন্দ্র বলতে, সবাই ত্রিভুজের ভরকেন্দ্র যোগ বলা শুরু করছে। আমি বলছি ভরকেন্দ্র কি ভাই, প্রশ্নটা কিন্তু এটা, প্রশ্ন কিন্তু এটা না যে ত্রিভুজের ভরকেন্দ্র কোথায়। ওটা পড়েছি সবাই, গুড, ভেরি গুড, সবাই মনে রাখছেন যে মধ্যমা ত্রিভুজের মধ্যমাত্রার পরস্পরকে যে একটা বিন্দু ছেদ করে সেই ছেদবিন্দু হলো ভরকেন্দ্র, মধ্যমাত্রার ছেদবিন্দু ভরকেন্দ্র, ফাইন, থ্যাংক ইউ। কিন্তু ভরকেন্দ্র কি, প্রশ্নটা সেটা ছিল।
ভরকেন্দ্র বেসিক্যালি এটা ফিজিক্সের একটা পার্ট, যারা ফিজিক্স পড়ছেন তারা ভালো বলতে পারবেন। যে কোনো একটা বস্তুর মানে যে কোনো একটা আকৃতির টোটাল যে ভর সেটা একটা বিন্দুতে আছে কল্পনা করা হয়। সেটা এরকম বর্গের ক্ষেত্রে হইতে পারে, সেটা ইভেন এরকম শেপেরও হইতে পারে। ঠিক আছে, এই টোটাল বস্তুটা বা টোটাল আকৃতির ভর হয়তো কোন একটা বিন্দুতে আছে, এরকম কোন একটা বিন্দুতে বা এরকম বিন্দুতে আছে। তো সেই বিন্দুটাকে বলে ভরকেন্দ্র। বর্গের ক্ষেত্রে সেটা হলো বেসিক্যালি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস এদের প্রত্যেকটা হলো কর্ণের মধ্যবিন্দু। বৃত্তের ভরকেন্দ্র কোথায় বলেন? বৃত্তের ভরকেন্দ্র কোথায়? একটা বৃত্তের ভরকেন্দ্র, বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র নিজে ভরকেন্দ্র। ঠিক আছে, ভরকেন্দ্র অ্যাপ্লিকেশনটা কি জানেন? মানে আপনারা তো ফিজিক্সে পড়ে, যারা সায়েন্স পড়ছেন বিশেষ বিশেষ করে তাদেরকে জিজ্ঞেস করি, ভরকেন্দ্র অ্যাপ্লিকেশন কোথায়? পেন্ডুলাম, লিভার, ব্যালেন্সিং সামথিং, এক্স্যাক্টলি এইটা হলো রাইট। মেকানিক্সে ব্যালেন্সিং সামথিং, কোনো কিছু ব্যালেন্স করার জন্য। এটা মোটামুটি কাছাকাছি আনসার দেওয়া যায়। আপনি মনে করেন একটা স্কেল নেবেন, স্কেল তো আয়তক্ষেত্র মানে রেক্টেঙ্গেল, এইটার ঠিক এই মধ্যবিন্দুটা হলো ভরকেন্দ্র, বা একটা লাইনের মধ্যবিন্দু হলো ভরকেন্দ্র। তো ওই পয়েন্টে যদি আপনি সাপোর্ট দিয়ে দেন, মানে এখানে একটা সাপোর্ট দিয়ে দেখবেন ও আর পড়বে না, ব্যালেন্সড। ঠিক আছে, এটা একটা অ্যাপ্লিকেশন, আরো অ্যাপ্লিকেশন আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে। ওকে ফাইন, চলেন লম্ববিন্দু কি, আগে লম্ববিন্দু করি, ওইগুলো পরে পড়তেছি। লম্ববিন্দু হলো গিয়ে এই যে ত্রিভুজের মধ্যমাত্র, এগুলো ছিল মধ্যমা, মানে বিসি আর এসি, মানে বিডি আর ডিসি সমান ছিল। লম্ববিন্দু হলো গিয়ে এই লম্ব আঁকছি আমি, প্রত্যেকটা প্রত্যেকটা শীর্ষ থেকে ভূমির উপর লম্ব আঁকছি। এই লম্বগুলো যে বিন্দু ছেদ করে সেগুলো লম্ব। তার মানে কি করছি দেখেন, ভূমি থেকে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব, শীর্ষ থেকে ভূমির উপর লম্ব, এই লম্বগুলো যে বিন্দু ছেদ করে, তিনটা লম্ব একই বিন্দু ছেদ করবে, সেটাকে লম্ব বিন্দু। ওকে, এই বিন্দুটাকে লম্ব বিন্দু বলতেছি। আচ্ছা, চলো অন্তকেন্দ্র কি সেটাকে বলি। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আছে, বৃত্তটি হবে না, ত্রিভুজের একটা ভিতরে একটা বৃত্ত আসবে। এই বৃত্তটা ত্রিভুজের এই তিনটা বাহুকে স্পর্শ করে যাবে, নট ছেদ করবে, ছেদ করবে না। ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত এমন ভাবে আছে যে এই বৃত্তটা ত্রিভুজের প্রতিটা বাহুকে স্পর্শ করবে, তখন এই বৃত্তটাকে বলা হবে অন্তবৃত্ত। তখন এই বৃত্তটাকে বলা হবে অন্তবৃত্ত। এবং এই অন্তবৃত্তের কেন্দ্রকে বলে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র কথাটা কোথেকে আছে সেটাকে দেখাচ্ছি। আচ্ছা, এটা কিভাবে আঁকবো সেটা আমি বলতেছি, কারণ সেটা এখানে ফিগারে দেখানো আছে, আমি বলবো। ঠিক আছে, তা অন্তবৃত্ত কি? অন্তবৃত্ত হলো কি ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত, যেটা কি করতেছে, যেটা হলো ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে যাচ্ছে, জাস্ট টাচ করেছে, স্পর্শ করেছে, সেই বৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র বলে। এবং এটা আঁকার সিস্টেমটা কি, ড্র করার সিস্টেম কি, এটা আপনাদের 9-10 সম্পাদ্য ছিল, সম্পাদ্য আপনাদের আঁকতে হইতো। তো আঁকার সিস্টেমটা কি, এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক, মানে এই যে ADBCF, এটা প্রত্যেকটা এই কোণকে সমদ্বিখণ্ডক করা হয়েছে। এই সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দু ছেদ করে সেটা হলো অন্তকেন্দ্র। মানে আপনি যদি আবার এইটাকে কেন্দ্র করে এবং এই যে OB বা OC বা OA ব্যাসার্ধ নিয়ে আঁকেন, সরি, OB OA ব্যাসার্ধ না, আপনার এখানে একটা লম্ব এঁকে আঁকতে হবে, মানে বেসিক্যালি লম্ব এঁকে এরকম এরকম একটা বৃত্ত আসবে। কিন্তু এটাকে বলা অন্তকেন্দ্র। ক্লিয়ার? অন্তকেন্দ্র ক্লিয়ার? অন্তকেন্দ্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তাহলে আমি পরিকেন্দ্রে চলে যাব। পরিকেন্দ্র আসে পরিবৃত্ত কথাটা থেকে। তো পরিবৃত্তটা কি জিনিস দেখেন, একটা বৃত্ত আছে, সেই বৃত্তের পরিধির উপরে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ আছে। তাহলে খেয়াল করে দেখেন, এইটা হলো অন্তবৃত্ত, মানে ভেতরে আছে। আর হলো বৃত্তের পরিধির উপরে একটা ত্রিভুজ আছে, পরিধির উপরে ত্রিভুজের তিনটা শীর্ষ আছে।
সেইটাকে বলে পরিবৃত্ত। তার মানে এই বৃত্তটাকে বলে পরিবৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্রটাকেই বলে পরিকেন্দ্র। ঠিক আছে? আর এই ফিগার যেটা দেওয়া সেটা কিভাবে আঁকতে হবে সেইটা। এই ফিগারটা একটু ক্লিয়ার নাই, ফিগারটা একটু ভুল আছে, মানে এই এফ আর ইটা এখানে ভুল ইনফরমেশন দিবে। আমি যার জন্য পরিবৃত্তটা কিভাবে আঁকতে হয় সেটা দেখাই দিই। অন্তকেন্দ্রটা সহজ ছিল। ত্রিভুজ থাকবে, এই বাহুর মধ্য সমদ্বিখণ্ডক এইরকম একটা রেখা থাকবে। এই বাহুর মধ্য সমদ্বিখণ্ডক মানে সমদ্বিখণ্ডক করে যে রেখাটা পাবো, এটা কিন্তু এই শীর্ষ থেকে মধ্যমা না, কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন। আমি আবারও বলতেছি, আমি আবার চিত্রটাকে একটু ভালো করে খেয়াল করেন সবাই। মানে এখানে গিয়ে প্যাচ খাবে, প্যাচটা যেন না খায়। মনে করেন আমি একটু একটু বড় করে রাখলাম, ঠিক আছে? এই বাহুটার মধ্যবিন্দুর উপর লম্ব, মধ্যবিন্দুর উপর লম্ব, নট শীর্ষ থেকে, শীর্ষের সাথে কোনো সম্পর্ক নেই। এই বাহুর মধ্যবিন্দু 8 এর উপরে যে লম্ব, এবং এই বাহুর মধ্যবিন্দু এবং এর উপর যে লম্ব, দেখেন এই কিন্তু শীর্ষতে মিলবে না, বাকিগুলো হয়তো কাছাকাছি মিলতেছে। ঠিক আছে? এইটাকে বলে পরিকেন্দ্র। এইবার এইখানে ওই যে একটু আগে যা ভুল করে ওটা বলতেছিলাম, এইটা হলো ব্যাসার্ধ, পরিকেন্দ্রের ব্যাসার্ধ হলো এইটা। এইবার যদি আপনি আঁকেন এইরকম একটা বৃত্ত আসবে। আঁকছেন আপনারা সম্পাদতে, আঁকছেন পরীক্ষা হলে। ওকে, তাহলে এই আপনাদের ছিল অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু। ওকে, আচ্ছা। আহ একটা আপু প্রশ্ন করছেন ভরকেন্দ্র লম্ববিন্দু একই রকম। না ভাইয়া, ভরকেন্দ্র হলো মধ্যমাত্রার ছেদবিন্দু, আর লম্ববিন্দু হলো গিয়ে যে লম্বগুলার, মানে আমি যদি এইভাবে আঁকি, এইটা থেকে যে লম্বটা আঁকছি আর এখান থেকে যে লম্বটা আঁকছি এবং এখান থেকে যে লম্বটা আঁকছি, দেখেন এইটা হলো কি আমাদের লম্ববিন্দু। ক্লিয়ার? আচ্ছা, একটা উপাদ্য আছে, সেই উপাদ্যটা এখানে ভরকেন্দ্র যেখানে পড়েছি সেখানে একটু পড়াই আসি, ওখানে লিখে দিই, কারণ এখানে অনেক ই হয়ে গেছে। এখানে ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। আমি ভরকেন্দ্র যদি জি বলি, তাহলে বেসিক্যালি এজি ইস টু জিডি হলো 2:1। এটা কিন্তু এটা একটা উপাদ্য। ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে এইটুকু। এটা ডাবল, এটা সিঙ্গেল, এটা ডাবল, এটা। ওকে, তাহলে এই ছিল আমাদের মধ্যবিন্দু পরিবিন্দু। বলেন এটা আনসার কি হবে? একটা ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পর সমান হলে ত্রিভুজটা কি কি ত্রিভুজ? গুড, সবাই বলছে সমবাহু ত্রিভুজ, রাইট। একটা ত্রিভুজের মধ্যমাত্রা পরস্পর সমান হলে ত্রিভুজ সমবাহু ত্রিভুজের সব সমান, তার কোণ সমান, তার বাহু সমান, তার মধ্যমা সমান। ঠিক আছে? ওকে, এটা একটা পোল কোশ্চেন, আমি পোল এটা চালু করবো না আর। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কোণ এ শীর্ষ, কোণ বি ও সি দুইটা ভূমি আঁকি। এবিসি, কোণ বি ও সি, এবি সমান এসি, এবি সমান এসি, কোণ বি 75 ডিগ্রি, এটা হলো 75 ডিগ্রি, তাহলে এ কত? এটা 75 হলে এটাও 75, তাহলে এটা হলো 30। শেষ আনসার 30। সবার 30 আসছে? বলেন, কারো বুঝতে অসুবিধা আছে? এটা যে 30 ডিগ্রি আনসার হয়েছে। ওকে, কেউ কোনো প্রশ্ন করে নেই, তার মানে সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সবাইকে। পিথাগোরাসের উপপাদ্য, এটা শুনলে বা এটার নাম শুনলে জ্বর আসতো কার কার? আমার। আমি যখন ক্লাস এইটে মনে ছিল আমাদের সময়, যখন ক্লাস এইটে পড়তাম তখন আমাদের পিথাগোরাসের উপপাদ্য ছিল, এবং আমাদের স্কুলে যে টিচার ছিল সে খুব মানে এরকম ছিল আর কি, কিছু বলবো না।
সে আমাদের বইয়ের দুই ভাবে উপপাদ্য ছিল, আর পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ ছিল। একটা ছিল ইউক্লিড, ম্যাথমেটিশিয়ান ইউক্লিড, অনেক পুরানো, অনেক মানে খ্রিস্টপূর্ব সময়কার। তো তিনি হলো গিয়ে ইউক্লিড পদ্ধতিতে বলতো যে ইউক্লিড পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করো। আরে বাবা, পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায় প্রায় 40-50 ভাবে। ঠিক আছে, 50 ভাবে প্রমাণ করা যায়, যে কোনো ভাবে প্রমাণ করতে পারলে হলো না, তাকে ওই ইউক্লিড পদ্ধতি প্রমাণ করতে হবে। এই কারণে এই পিথাগোরাসের উপপাদ্য নাম শুনলে জড়ছে, বাট এটা, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। পিথাগোরাসের উপপাদ্য জিনিসটা খুব ইন্টারেস্টিং। পিথাগোরাসের উপপাদ্যের সবথেকে বড় মানে পিথাগোরাসের উপপাদ্যের একটা হিস্ট্রি এরকম যে আহ ধারণা করা যে ইজিপশিয়ানরা মানে মিশরীয়রা এই পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানতো। কারণ মিশরে যে পিরামিড গুলো বানানো মোটামুটি এগুলো সবগুলা স্কোয়ার বা কিউবিক শেপের আর কি। তো তারা এই থিওরিটা জানতো আসলে, কিন্তু পিথাগোরাস এটা সহবত আবিষ্কার করছে আর কি, মানে সূত্র আকারে বলছে। ঠিক আছে, তো দেখেন এইখানে যে এই যে আবার অনেক কিছু স্লাইডে এইগুলো দেওয়া আছে, এগুলো সব বাদ। পিথাগোরাসের উপপাদ্য একটাই জিনিস, একটা সমকোণী ত্রিভুজ থাকবে, সেই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ তার বর্গ, অতিভুজকে যদি আমি এ ধরি, এ স্কোয়ার, এবং বাকি যে দুইটা বাহু থাকবে সে একটা একটা লম্ব একটা ভূমি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটাই হলো পিথাগোরাস উপপাদ্য, সিম্পল জিনিস। এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর কিছু মনে রাখা লাগবে না। পিথাগোরাস উপপাদ্য খুবই সহজ জিনিস। ঠিক আছে, মনে থাকবে এরপর থেকে। মানে এই যে আমি সব কেটে দিচ্ছি, এগুলো কিছু মনে রাখবে না। আমি পিথাগোরাস উপপাদ্য একটা জিনিস মনে রাখি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার? চলেন একটা অঙ্ক করি। এই অঙ্কটা অনেক বড়, মানে অঙ্কটা সহজ। আচ্ছা, ওই অঙ্কটা করার আগে একটা জিনিস, আগে কিছু জিনিস বলে আসি আপনাদেরকে। সেটা হলো, মনে করেন একটা পিথাগোরাস উপপাদ্য আছে, একটা বাহু আছে 3, একটা বাহু আছে 4, তাহলে এই বাহুটা কত হবে বলেন সবাই? অতিভুজটা কত হবে? এ বি সি ত্রিভুজের এই বাহুটা 3, এটা 4, এটা হলো গিয়ে কত 5, তাই না? আচ্ছা, এটা 6, এইটা 8, এইটা কত হবে? বিসি 6, এবি 8, তাহলে এসি কত? 10। মানে জাস্ট আমি কিছু এক্সাম্পল দিচ্ছি আর কি। মনে করেন বিসি 12, এবি 5, তাহলে এসি কত? 13। তাহলে দেখেন এই যে আমি কিছু ফর্মুলা লিখেছি, 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13, আরো আছে এরকম অনেক আছে, একটা এক্সাম্পল সাইডে দেওয়া আছে কি কি হয়। এইটাকে বলে পিথাগোরাসের ট্রায়াঙ্গেল ভ্যালু, যেখানে বড় বাহুটা সবসময় অতিভুজ। ঠিক আছে, কেন এইটা বললাম, এইগুলো যদি আপনারা মনে রাখতে পারেন আপনাদের কিছু অঙ্ক সহজ পিথাগোরাস রিলেটেড। চলেন এই অঙ্কটা করি আগে। একটা নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি, তার মানে নৌকাটা এখানে আছে ধরেন। একটা ডক, ডক মানে হলো গিয়ে ঘাট। তো ঘাটটা কি এরকম থাকে না ইউজুয়ালি, বলেন? আমি যদি 3D আঁকি, মনে করেন এরকম একটা ঘাট আছে। তো ঘাটের এখানে বাঁধা আছে, নৌকা তো এইভাবে বাঁধা থাকবে তাই না? আর পানি, এটা হলো পানি। নৌকা, আমার এখানে নৌকা আছে এরকম ধরেন, নৌকা বাঁধা থাকবে, এটা এটা হলো দড়ি। নৌকাটা যখন ডক থেকে 12 ফিট দূরে থাকে, তার মানে এটা হলো ডক, এখান থেকে 12 ফিট দূরে, তার মানে এটা হলো আমার 12। নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, তার মানে এই দড়ির দৈর্ঘ্যটা ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা। ডকের উচ্চতা হলো এইটা, এইচ। তো বলছে এই উচ্চতার দ্বিগুণ 2h+3। চিত্রটা আঁকলাম, কারো কোনো সমস্যা আছে বুঝতে? চিত্রটা সবাই বুঝতে পারছি কিনা বলেন? এখানে দড়িটা বাঁধা আছে, এইটা হলো ডক মানে ঘাট, লঞ্চ ঘাট, নৌকার ঘাট বা লঞ্চ ঘাট। ডক মানে গুলো ঘাট, মানে লঞ্চ ঘাট বলতে পারেন সেটাকে আপনি। শিপ মানে শিপের যে শিপইয়ার্ড, শিপের ইয়ার্ড না সরি, শিপগুলা যে ঘাটে ফিরে আর কি, সেটাকে বেসিক্যালি ডক বলে। লঞ্চ ঘাটে নর্মালি ঘাট বলে আর কি। তো ডক বেসিক্যালি এগুলা, যে কোনো ধরনের ঘাট যেখানে হলো গিয়ে আপনার ই থাকে, মানে নৌকাগুলা, নৌকা, জাহাজ, লঞ্চ, ট্রলার, হ্যাঁ যেটি বলতে পারেন, যেটি ঘাট একটা বলা যায়। এটা আনসার কত?
এটা আনসার ঘ কি হবে ভাই রে ভাই? এই 12 সাথে তো ঘ জীবনও যাবে না, 5 হবে আনসার। 9 তো হওয়ার কথা না ভাই। 9 হলো 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা কি 21 সমান? 441 তো হয় না এটা, 21 স্কোয়ার তো 441। সবার আসছে? পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমি সূত্রটা লিখে দিই, 2h+3 হোল স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। আপনাদের যদি কষ্ট করতে মন চায় কষ্ট করতে পারেন, আমার আনসার 5 ফুট। আমি দেখে বলে দিছি, কিভাবে বলে দিছি বলেন? কারণ আমি জানি ওই যে 5, 12, 13 থিওরি গুলো আমি জানি। এটা 13, এটা 5, তাহলে 5, 12, 13তে এটা মিলে যাবে। আমাকে প্রিলিতে করতে হবে, প্রিলিতে এত বড় অঙ্ক করার সময় নেই। আর এই সূত্রটা আমি লিখে দিছি, পিথাগোরাসের উপপাদ্য, এটা হলো অতিভুজ, এটা মনে করেন লম্ব, এইটা হলো এইচ, লম্ব, আর এটা হলো ভূমি। জাস্ট এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র করে সমাধান করেন, কোনো সমস্যা নেই। আর চিত্র আঁকা আছে, চিত্র থেকে যে যেভাবে পারেন সলভ করতে পারেন। অপশন টেস্ট করেও করতে পারেন। আমি আপনাদের উপর ছেড়ে দিছি, দেখি আপনারা কি কি চিন্তা করেন সেটা একটু জানতে চাচ্ছি। অপশন টেস্ট করতে হলে এই যে 5, 12, 13 থিওরি জানতে হবে। ওইটা হয়, ঠিক আছে। ফজিলা আপু, আপনি যেটা বলছেন সেটা রাইট, ওইভাবেও আমরা অপশন টেস্ট করতে পারি। যে এখানে বলছে যে, কিন্তু এই যে 13, এই চারটে 13 হবে সেটা জানতে হবে, বুঝতে পারছেন? এই কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আমি এই অঙ্কটা বলতে পারেন যে ফাঁকি মারছি, এই ক্যালকুলেশনটা করি না, এই যে এই ক্যালকুলেশনটা করি নাই, কারণ এই ক্যালকুলেশনটা করার দরকার নেই। জানাতুল ফেরদৌস আপু, আপনার প্রশ্নটা বুঝি না আমি। 169 ইকুয়াল টু 169 এক এইরকম বলতে কি বোঝাতে চাচ্ছেন? আপনি প্রশ্নটা দরকার হলে লিখে রাখেন, ক্লাস শেষে আমি নেব, বা কিউএনএ তে করে রাখেন, ঠিক আছে? আমরা চলে যাই পরেরটাতে। তো এই যে দেখেন পিথাগোরাস ট্রিপলস বলতে আমি বলছিলাম যে এরকম অনেকগুলো ডাটা আছে, 3, 4, 5, 5, 12, 13, 6, 8, 10, ঠিক আছে, 15, 20, 25, 9, 12, 15, আমার এই কয়টা মনে থাকে, আমি এর বেশি মনে রাখতে পারি না, আমার মনে রাখার দরকার নেই। এত মনে রেখে কি হবে, সাধারণত আসলে এইগুলোই অ্যাপ্লিকেশন করা লাগে, মানে এই কয়টা আমি আপনাদের এই তিনটা দেখাইছি, এবং এইগুলা দিয়েও আসে, ঠিক আছে। বা বাকিগুলো এইগুলো প্রত্যেকটাই, এইটা হলো অতিভুজ, বড়গুলা সবসময় অতিভুজ হবে, আর ছোটগুলা হলো লম্ব আর ভূমি হবে, যে কোনো একটা। ক্লিয়ার? এটা তো আমি অলরেডি দেখাইছি। এখন দেখেন এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো সেটা কোন ত্রিভুজ হবে বাহুর দৈর্ঘ্যগুলা থেকে আমরা বের করতে পারি, কোনে, বাহু থেকে কোন ত্রিভুজ মানে কোনে ট্রান্সফার করব। বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তো আমরা বলতে পারি সমবাহু নাকি বিষমবাহু নাকি সমদ্বিবাহু, বাহুর দৈর্ঘ্য থেকে। কিন্তু সেটা কি ধরনের ত্রিভুজ হবে, সমকোণী, সূক্ষ্মকোণী না স্থূলকোণী, সেটা বলতে পারবো। প্রথমে এটা তো পিথাগোরাসের সূত্র, প্রথমটা, বৃহত্তম বাহু স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটা বাহুর যোগফল, যখন সমান হবে তখন সেটা সমকোণী ত্রিভুজ, যখন সেটা ছোট হবে, দেখেন ছোট, মনে রাখবেন কি হবে, ছোট হলে সূক্ষ্মকোণী মানে সূক্ষ্ম মানে ছোট, বড়, বড় হলে সেটা বড়, স্থূলকোণী। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করেন একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2, 4, 7, 2, 4, 7 তো ত্রিভুজই হবে না, 2, 4, 5। একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2, 4, 5, এখন এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? তাহলে কি করবেন আপনারা, প্রথমে 5 স্কোয়ার নেবেন, 5 স্কোয়ার হলো গিয়ে 25, আচ্ছা, তারপরে বাকি দুইটার যোগফল নেবেন, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 2 স্কোয়ার হলো 4 আর 16 মানে 20, কোনটা বড়? 5 স্কোয়ার বড় এবং বাকিটা ছোট, তার মানে এই যে দেখেন বৃহত্তম বাহু বড়, তাহলে এই এই তিনটা দ্বারা কি ত্রিভুজ গঠন হবে? স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ গঠন হবে। ওকে, ক্লিয়ার? এবার সবাই বুঝতে পারছি?
আচ্ছা, তাহলে বলেন ১, ১, ২ এই তিনটা দ্বারা কোন ধরনের ত্রিভুজ গঠন হবে? আমি পড়তেছি আপনারা কি লিখছেন, সমস্যা নেই। কে ভুল দিচ্ছেন, কে রাইট আনসার দিচ্ছেন সেটা দেখছি। ওকে, থ্যাংক ইউ। সবাই মেক্সিমামই রাইট আনসার দিছেন। কয়েকজন ভুল দিছেন। কেননা আমি পড়াচ্ছি একটা থিওরি কিন্তু প্রশ্নটা দিয়ে দিছি আরেকটার। সেটা কি? এই ১ আর ১ যোগ করলে তো ২ হয় ভাই। এই ২ তো ২ এর সমান। এ তো ত্রিভুজ হবে না। আমাদের তো বড় হইতে হবে। ঠিক আছে? তার মানে এই আগে তো এই সূত্র এপ্লাই করব তো পরে। তার আগে দেখতে হবে আমাকে এই যেকোনো ২ টার যোগফল ৩টা থেকে বড় হয় কিনা। আমি সেই যে ১, ২, ৩ দিয়ে পড়ে আসছিলাম। ১, ২, ৩ এর জায়গায় আমি ১, ১, ২ দিয়ে দিছি। ওকে? তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ হবে না। তাহলে একটু মাথা খাটাতে হবে যারা ভুল করছি। ওকে? ত্রিভুজ হবে না আবারও। ওকে, চলেন। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৫ সেন্টিমিটার, অপর ২ টা বাহুর অন্তর ৩ সেন্টিমিটার হলে অপর বাহু ২ টার দৈর্ঘ্য নির্ণয় করো। যদি আমি থিওরিটিক্যালি করতে চাই, অঙ্কটা পরে করি আগে থিওরিটিক্যাল দেখি। অতিভুজের স্কয়ার মানে ১৫ স্কয়ার। অপর ২ টা বাহুর অন্তর ৩ সেন্টিমিটার। তার মানে একটা যদি x হয় আর একটা x+3 বলতে পারি, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কয়ার। এইটা হলো আপনার ইকুয়েশন পিথাগোরাস উপপাদ্য থেকে। এই ইকুয়েশন সলভ করলে আপনি x আর x+3 পাবেন। এটা আনসার হলো ঘ। কি হবে ঘ? ১৫ স্কয়ার হলো ২২৫, অপশন টেস্ট করব। ১৫ স্কয়ার হলো ২২৫, 9 স্কয়ার হলো 81 আর 12 স্কয়ার হলো গিয়ে 144। এই দুইটা যোগ করলে ২২৫ আসে। পিথাগোরাসের উপপাদ্য। যেটা আপনি এখানে করছেন সেটাই এই অপশন টেস্ট করে করলাম। ওকে? তারপর দুইটাই করতে পারেন চাইলে। অপশন টেস্ট অপশনটাও থাকবে। আর চাইলে এটা বড় করে বিশাল করে করতে পারবেন। আমার আনসার ওই একই আসবে। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আমাদের ক্লাস শেষ। সো দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, পোল কোয়েশ্চেন 3। এটা সবাই পোলে আনসার দিবেন। আমি পোলটা লঞ্চ করে দিই। পোল 3। আজকে পোল উল্টা পাল্টা, সিরিয়ালটা উল্টা হয়ে গেছে। একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে ১৫ মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়, অপর প্রান্ত ঘর থেকে ৮ মিটার দূরে থাকলে মইয়ের দৈর্ঘ্য কত? ওটা ৮ মিটার, ৮ কারণ এটা 15 দেওয়া আছে। ঠিক আছে? সবাই একটু ধীরে সুস্থে করেন, বাট আমি চাই সবাই রাইট আনসার দেন। আর কেউ যদি পোলে ভুলে রাইট আনসার ভুল আনসার দিয়ে দেন তাহলে চ্যাট বক্সে রাইট আনসার দিয়েন। কারণ পোলে অলরেডি অনেকে ভুল আনসার দিয়েছেন আমি দেখতেছি। এইজন্যই বললাম যে আপনারা যদি পোলে ভুল আনসার দেন তাহলে সেটা আপনারা চ্যাট বক্সে দিয়ে দিয়েন রাইট আনসারটা। বাট সময় দিলাম, আপনারা করতে থাকেন। হুম, ১.৫ মিনিট হইছে। বাট আমি চাই আপনারা সবাই করেন। সো সময় নিয়ে কাউকে প্রেশার দেব না। আপনারা অঙ্কটা করেন। আমি জাস্ট অঙ্কটা একটু আঁকতে থাকি।
এখন দেখেন তো সবাই পারেন কিনা, চিত্রটা কি দিলাম। একটি মই, পোল চালু আছে, পোলে আনসার দিতে পারেন চাইলে, সমস্যা নেই। আর যারা না পারছেন তারা একদম দেখেন। মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরে জানলা বলার পৌঁছে, তার মানে মইটা হলে এইভাবে দেখা আছে, ভূমি থেকে 15 মিটার উঁচু জানালা। অপর প্রান্ত মানে এটা এক মইয়ের এক প্রান্ত, অপর প্রান্ত মানে মইয়ের আরেক প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে, তার মানে এই যে ঘর থেকে 8 মিটার দূরে আছে, তার মানে এইটা হলো 8, ভূমিটা 8, উচ্চতাটা 15। তা আমাকে বের করতে বলছে অতিভুজটা কত। এটা মনে হয় 17 আসে না? সবার আছে 17, পোল ক্লোজ। তারপর 5-6 জন ভুল আনসার দিয়েছেন, বাকি সবাই রাইট আনসার দিয়েছেন, থ্যাংক ইউ সবাইকে। তো সঠিক উত্তর 17 মিটার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। মোটামুটি আজকে আমরা দেখলাম, মানে রিভিশন দিলাম কি কি, রেখা, কোণ, ত্রিভুজ, ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি, এবং সেই সাথে হলো একটু পিথাগোরাসের উপপাদ্যের কিছু অ্যাপ্লিকেশন দেখলাম, পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা দেখলাম। ওকে, এই ছিল আমাদের আপনাদের জন্য আজকের পড়াশোনা। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, থ্যাংক ইউ সবাইকে। এই প্রশ্নটা আগের দিনও কে 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 যেন করছেন, বাংলাদেশ ব্যাংকের জন্য কোনো ম্যাথ বই যা ফলো করব শর্ট টাইমের মধ্যে শেষ করা যাবে এমন, কঠিন প্রশ্ন। আমি ভাই হলো আহ, আমি 35 BCS, আচ্ছা আমার পরিচয়টা কি আপনারা জানেন? আমি ক্লাসের সাথে নামও বলি নাই, ইজিলি নাম বলি ক্লাসের সাথে। পরিচয় পরিচয় জানতে বলছি, বেসিক্যালি আমি আসলে একটু অনেক মানে সিনিয়র টাইপের আর কি। আমার নাম শোভন, আমি 35 BCS এর সদস্য, মানে 35 BCS আমি সেটা প্রিডি দিয়েছিলাম সেই 2000 মোস্ট প্রবাবলি 15 সালের দিকে, যতদূর মনে পড়ে। 2017 সালে আমাদের জয়নিং ছিল। আর তারপর থেকে আর পড়াশোনা করিনি, ঠিক আছে। তো গত 6-7 বছর পড়াশোনা করেন, কোন বইটা যে ভালো হবে সেটা আমি জানি না ভাই এই মুহূর্তে। যে কোনো একটা বই আপনারা ফলো করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, বিসিএস প্রিলি কবে নাগাদ? নির্বাচনের আগে না, নির্বাচনের আগে সার্কুলার হবে না, ঠিক আছে। সো নির্বাচনের আগে সার্কুলার হবে না, সার্কুলার হওয়ার পরে আপনাদের মিনিমাম 3 মাস সময় পাবেন। সার্কুলার 30 নম্বর দেওয়ার কথা, তাহলে আপনার 30 নম্বর দেওয়ার কথা আমার মনে হচ্ছে না, দিতে পারে, আই এম নট শিওর। দিলেও সার্কুলার দিলে তো সার্কুলার দেওয়ার পরে সেটাকে আপনাদের অ্যাপ্লিকেশনের ডেট থাকে মিনিমাম 1-1.5 মাস, তারও প্রায় মানে 3 মাস আমরা ধরে নিই, ধরেন আপনি ফেব্রুয়ারি লাস্ট উইকে বা মার্চে হতে পারে বিসিএস, ঠিক আছে। মানে ইউজুয়ালি যেটা হয়, ইলেকশনের তফসিল ঘোষণার পরে কিছু কিছু দেয় না, আমাদের সকল পোস্টিং বন্ধ থাকে, ঠিক আছে। কুশল ভাই একটা প্রশ্ন বলছেন যে ইকুই অ্যাঙ্গুলার কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল আলাদা কেন? ভাই একই তো পড়ছিলাম ছোটবেলা, যতদূর মনে পড়ে, তাহলে ভুল পড়ছিলেন, ঠিক আছে। ইকুই অ্যাঙ্গুলার মানে সদৃশ কোণ, আর কনগ্রুয়েন্ট মানে সর্বসম, দুইটা তো আমি তো অলরেডি দেখাইলাম যে দুইটা আসলে এক হইতে পারে না, মানে দুইটা এক। এটা ব্যাপারটা এরকম যে সকল জোড় সংখ্যা সাধারণ মানে আপনার বাস্তব সংখ্যা পড়ছেন না, সকল জোড় সংখ্যা বাস্তব সংখ্যা, কিন্তু সকল মানে √-1 বাস্তব সংখ্যা না, মানে এই টাইপের অনেকগুলো জিনিস পড়ছেন না, ওই টাইপের। সকল কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ইকুয়াঙ্গুলার কিন্তু না, মানে বাকিগুলা না, নাও হইতে পারে, সেটা অপশনটা ডিফারেন্ট। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পড়াশোনা বিষয়ক বা ম্যাথ ক্লাস বিষয়ক। কে আছেন আজকের? মাহমুদুল ভাই? জি ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, আমরা তাহলে শেষ করতে পারি, যদি ঠিক আছে ভাইয়া। ওদের কারো কোনো প্রশ্ন না থাকে। আহ কারো আমি দেখতেছি না কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ ভাইয়া, কারো কোশ্চেন এরকম নেই। মাস্টার্স কমপ্লিট না করে বিসিএস ঠিক হবে? কেন ঠিক হবে না ভাই? বিসিএস এর জন্য মাস্টার চাই না, আপনার চাইছে জাস্ট অনার্স পাস করতে বলা হবে, যে কোনো একটা ব্যাচেলর ব্যাচেলর থাকলে হবে, সো আপনি দিতেই পারেন চাইলে।
আর ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররা কিন্তু হয় না, মানে বিসিএস দেয় ব্যাচেলর করেই তারপরে গিয়ে মাস্টার্স করে। ওকে। ওকে, ঠিক আছে ভাইয়া, মাহমুদ ভাইয়া, আজকে শেষ করি আমি। ঠিক আছে ভাই, জি ভাই, আপনি, আপনাকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। সবাই হ্যাঁ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যে আমাদের সাথে যারা শেষ পর্যন্ত যুক্ত ছিলেন আজকের ক্লাসে, তো কারো যদি এখন উত্তরণ রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে চ্যাট বক্সে লিখতে পারেন। মাহমুদ ভাই, আমি একটু জি ভাই। একটু ইন্টারাপ্ট করি ভাই, সেটা হলো গিয়ে এই যে আমি স্লাইডটা মেল করে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, পিডিএফটা আপনি একটু আপলোড করে দিন কষ্ট করে। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আমি আছে। একটু, আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে, আমি চলে যাবো, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমাদের ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।